আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্ট্রেট টক উইথ টিএসআর আমাদের আজকের পর্বে। করোনার এই বর্তমান পরিস্থিতিতে অনেকের মধ্যে অনেক ধরনের হতাশা কাজ করছে, বিশেষ করে যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন, চাকরি করছেন, দেশে কিংবা দেশের বাইরে। সবাই টেনশনে আছেন, নানান ধরনের হতাশা কাজ করছে সবার মধ্যে। এই অবস্থায় যাদের যাদেরকে মানে যারা চাকরি করেন না কিংবা ঘরে বসে কাজ করেন, এবং আমি বলবো যে এই পেশায় দারুণ সফলতার সাথে কাজ করছেন, এবং এই পেশার একটা বিশাল গুরুত্ব এই মুহূর্তে পুরো পৃথিবী তৈরি হচ্ছে। এবং আপনারা যদি জানেন, এই পেশার নামটা হচ্ছে ফ্রিল্যান্সিং পেশা, এবং এই বর্তমানে এই পেশার ইন্টারন্যাশনাল বাজার মূল্য হচ্ছে $1 ট্রিলিয়ন, এবং বিশ্বে বর্তমানে এই পেশায় বাংলাদেশ ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ডিজিটালি লেবার প্রোভাইডার ইন দ্য হোল ওয়ার্ল্ড। এই অবস্থায় আমরা আজকে আমাদের অনুষ্ঠানে এমন একজন মানুষকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি এই ফ্রিল্যান্সার সমাজের প্রতিনিধি, এই পেশার প্রতিনিধি, এবং অত্যন্ত জনপ্রিয় ফেসবুক ইউটিউব ব্যক্তিত্ব ফ্রিল্যান্সার নাসিম। আমি তাকে আমাদের আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। নাসিম, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? এই তো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজান মাস, সব দিক দিয়ে আল্লাহ তাআলা ভালো রেখেছেন, রহমতের মাস। নাসিম, শুরুতেই তোমাকে আমি অভিনন্দন জানাতে চাই। তোমার সাথে অনেকদিন পরে কথা হচ্ছে, তার মধ্যে ফেসবুকে দু একবার কথা হয়েছে তোমার সাথে। বই মেলায় গিয়েছি, আমি যখন মেলাতে ঢুকলাম তুমি বেরিয়ে গেলে, আর দেখা হলো না। বাট আই ওয়ান্ট টু অ্যাকচুয়ালি কনগ্রাচুলেট ইন পাবলিক ফর ইউর গ্রেট অ্যাচিভমেন্ট। তুমি যে বইটা লিখেছো, ইন্টারনেট থেকে আয়, ফ্রিল্যান্সিং ইন্টারনেট থেকে আয়, অসাধারণ একটা বই। এবং এটা দীর্ঘদিন বেস্টসেলার লিস্টে ছিল রকমারিতে, এবং আই বিলিভ এটা অনেক দিন এটা বেস্টসেলার লিস্টেই থাকবে। এক্স্যাক্টলি। এবং এই বইটা আমি বলি যে আমি রমজান মাস তো একটু অন্য কথা বলি, যে কাইন্ড অফ সাদকায়ে জারিয়া, মানে মানুষের জন্য উপকারী জ্ঞান বিতরণ করা। সো তুমি এই কাজটা করেছো, অসাধারণ চমৎকার একটা বই লিখেছো, এবং মানুষের উপকারের জন্য যে কাজটা করেছো, এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার বিশ্বাস এই বইটা শুধু বেস্টসেলারই না, অনেকের মানুষের জীবনের অনেক পরিবর্তন আনবে এই বইটা। তোমাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকে মূলত আমরা তুমি যে পেশায় আছো, ফ্রিল্যান্সিং পেশায়, সেই পেশা নিয়ে কথা বলবো। আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে, আমি শুরুতে ইন্ট্রোডাকশনে বলেছিলাম যে এই মুহূর্তে পুরো পৃথিবীতে এক ধরনের মানুষের মধ্যে এক ধরনের জব ইনসিকিউরিটি দেখা দিয়েছে। অনেকে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বলছে পৃথিবীতে প্রায় 250 কোটি মানুষ এক ধরনের রিস্কের মধ্যে আছে। প্রায় 2.5 কোটি মানুষ চাকরি হারাতে পারে, অনেকে চাকরি হারিয়েছে। এইসব পরিস্থিতিতে এক ধরনের আনসার্টেনিটি দেখা দিয়েছে। কিন্তু এই অবস্থায় আমরা মেইনলি যে পেশাটাকে বলা হয় একদম রিস্ক ফ্রি পেশা, যেটার জন্য কোনো অফিস লাগে না, ঘরে বসে কাজ করা যায়, কোনো ধরনের কারো 9টা 5টা নাই, কারো মানে চাকরি হারানোর কোনো ভয় নাই, এই ধরনের একটা চমৎকার পেশা হচ্ছে ফ্রিল্যান্সিং। সেটা নিয়ে আমরা কথা বলবো। তার আগে দর্শকরা যারা এই মুহূর্তে আমাদের দেখছেন, প্রায় 300 জন এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কে কোথা থেকে আমাদেরকে দেখছেন আপনারা কমেন্টে কাইন্ডলি লিখবেন। এবং এই যে ঘরে বসে ডলার কামানোর যে বুদ্ধিটা, সেই পদ্ধতিটা আজকে ফ্রিল্যান্সার নাসিম অনেককেই শিখাবে। যারা এই পেশায় আসতে চান, এই পেশার আদুপ্পান্ত জানতে চান, তারা একটু কমেন্টে আমাদেরকে লিখে জানাতে পারেন। তো আমরা এই প্রশ্নগুলো আমরা নাসিমের কাছে তুলে ধরবো, এবং নাসিম ইজ দ্য রাইট গাই টু আনসার দ্যাট অল কোয়েশ্চেনস আই বিলিভ। কারণ যে অলরেডি বই লিখেছে, সে নিশ্চয়ই এই প্রশ্নগুলো রাইট আনসার করতে পারবে। নাসিম, আমি তোমাকে প্রথমেই জানতে চাই যে অনেকেই কিন্তু বলছে যে এই প্যান্ডেমিক সিচুয়েশন ওভারকাম হয়ে গেলে পুরো পৃথিবীতে ফ্রিল্যান্সিং এর বাজারটা আরো অনেক বড় হয়ে যাবে। এখন যেটা $1 ট্রিলিয়ন বাজার, সেটা বাড়তে বাড়তে $1.5 ট্রিলিয়ন হয়ে যেতে পারে, এরকম বলা হচ্ছে। এই ব্যাপারে আমি তোমার অভিমত জানতে চাই, এবং তুমি কিভাবে বিষয়টাকে দেখছো। গুড কোয়েশ্চেন। থ্যাংক ইউ অডিয়েন্সকে জানাচ্ছি ধন্যবাদ যারা জয়েন করেছে, এবং আশা রাখছি লাইভের পরে অনেকেই ভাবতে শুরু করবে যে আমি এই কাজটা করব, আশা করা যায়। তো বেসিক্যালি এই করোনা ভাইরাসের প্যান্ডামিকের জন্য যেটা হচ্ছে, মানে আমি গত একটা লাইভে বলেছিলাম ইকবাল ভাইয়ের সাথে, সেটা হচ্ছে যে এরপরে মানে আমাদের এই করোনা ভাইরাসের যে সমস্যা চলছে এটা শেষ হওয়ার পরেও কিন্তু আরো অনেক ভালো ভালো অপরচুনিটি আছে ফ্রিল্যান্সিং পেশাতে। এর কারণ একটাই, বর্তমানেও চলছে, এর কারণ একটাই, সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখন জবলেস ইউরোপ কান্ট্রিগুলোতে, এবং সেক্ষেত্রে তারা যে জব গুলো করতো, সেই জব গুলো কিন্তু এখন সেই মালিকগুলো করে নিতে পারছে না, তাদের যারা ক্লায়েন্টস ছিল, তাদের যারা বস গুলো ছিল। তো এখন এই প্রজেক্ট গুলো তো অবশ্যই তাদেরকে কমপ্লিট করতে হবে। তো এই কমপ্লিট করার জন্য মানুষগুলোকে তারা কিন্তু পাচ্ছে না। ইভেন তাদের প্রত্যেকজনের সাথে কিন্তু মালিকদের এতটা পার্সোনাল কন্ট্যাক্ট নেই, ঠিক আছে? তো সেক্ষেত্রে
এই কাজগুলো অবশ্যই তখন তারা আউটসোর্স করবে, ফ্রিল্যান্সারদের দিয়ে করিয়ে নিবে। এবং সেক্ষেত্রে বর্তমানেও কিন্তু নতুন নতুন প্রজেক্ট আসছে, নতুন নতুন ওয়ার্কিং অপরচুনিটি খুলছে, এবং ইন ফিউচার এটা আরো অনেক বেশি বেশি অপরচুনিটি ক্রিয়েট করবে প্রত্যেকটা মানুষের জন্য যারা আজকে ফ্রিল্যান্সিং করছে এবং যারা ট্রাই করছে শেখার, ঠিক তাদেরও একটা ভালো পজিশনে যাওয়ার সুযোগ রয়েছে ইন ফিউচার। আচ্ছা, কাজ আমি অনেক বেড়ে আসলে যাবে। আমি এই পেশা সম্বন্ধে আসলে অত বেশি জানি না, যদিও আমি আইটি নিয়ে পড়াশোনা করেছি, বাট আমি যেহেতু একজন রিয়েলটর হয়ে গিয়েছি, আমি এখন রড সিমেন্ট ইট বালু পাথরের ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছে। ইনফ্যাক্ট এইসব ইঞ্জিনিয়ারদের নিয়ে আমি আসলে কাজ করি, যদিও বেসিক্যালি আমি মানে আমার পড়াশোনা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ। সো এটা আসলে বিষয় না, বিষয়টা হচ্ছে যে কে কোন বিষয়ে কাজ করে আনন্দ পায়, মজা পায়, সেখানে আসলে তার কাজ করা উচিত। তো আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে তুমি নিশ্চয়ই এই কাজে আনন্দ পাচ্ছ বলেই তুমি এই অবশ্যই। পেশাটাতে আছো, এবং আমি শুনেছি তুমি একদম স্কুল লাইফ থেকে তুমি এই পেশায় আছো। কিন্তু একটা জিনিস আমি বিশ্বাস করি যে তোমার এই আজকের যে পজিশনে তুমি আছো, তুমি মানুষকে, তুমি নিজে কাজ করছো, তুমি বিভিন্ন জায়গায় মানুষকে কাজ শিখাচ্ছ, পাশাপাশি ইউটিউবে তোমার আমি কংগ্রেস করতে চাই, আমি রিসেন্টলি দেখলাম যে তোমার প্রায় 7 লক্ষ সাবস্ক্রাইবার যুক্ত হয়েছে তোমার সাথে, এবং তাদেরকে তুমি ইউটিউবে ফ্রিল্যান্সিং শিখাচ্ছ, বিভিন্ন টিউটোরিয়াল দিচ্ছ, বই লিখেছো, এবং সেই বইয়ের হাজার হাজার কপি মানুষের কাছে চলে গেছে। এই যে অসাধারণ কাজগুলো তুমি করছো, তোমার এই যাত্রাটা কিন্তু এত, আমার বিশ্বাস এত ইজি ছিল না, সেখানে হয়তো অনেক হার্ডল ছিল। হ্যাঁ, এই 9 ইয়ার্স এর শুরুর দিকে কিন্তু এত নিশ্চয়ই এত সহজ ছিল না, অনেক হার্ডল ছিল, অনেক কষ্টের, অনেক সংগ্রামের ছিল। তারপরে আজকে তুমি এই পজিশনে এসেছো, আমি তোমার সেই গল্পটা শুনতে চাই। আমার বিশ্বাস এই গল্প থেকে অনেকেই অনুপ্রাণিত হবে, কিভাবে তুমি ফ্রিল্যান্সিং পেশে আসলে। হ্যাঁ, অনেক অনেক অনেকবার শেয়ার করেছি এটা, এবং আমি জানি না, আমার দর্শকরা হয়তো জানে না, তুমি একটু আই বলো। নো দ্যাট, আই নো দ্যাট। অনেক সময় এটা গল্প করতে আমি নিজে ইমোশনাল হয়ে যাই, যে এটা সমস্যা না। এটা হচ্ছে কি যে আমি অনেক একদম কি বলে নিম্ন স্থানে ছিলাম, মানে হচ্ছে সোসাইটির যে একটা নিম্ন স্থান রয়েছে সেই জায়গায় ছিলাম, মানে প্রত্যন্ত অঞ্চল বলে আমার এলাকাটা। তো আমার বাসা দিনাজপুর, এবং দিনাজপুরের উপজেলা আছে বিরল, মানে উপজেলা তারপরে গ্রাম। এটা যদি ভাবেন তাহলে একদম মহল্লার মধ্যে ভিতরে ঢুকে যায়, অনেক অনেক প্রত্যন্ত অঞ্চল বলা যায় এটাকে, যেখানে একটা ভালো স্কুল পর্যন্ত ছিল না আমার সেই টাইমটাতে। এখন হয়তো বা একটু উন্নত হয়েছে, বাট যখন আমি সেই 9-10 সালের দিকে এগুলা নিয়ে ঘাটাঘাটি করেছি, ঠিক তখন আমার বাড়ির পাশে স্কুল ছিল, সেগুলোতে লেখাপড়া করেছি, ঠিক কেমন একটা অবস্থা ছিল। তো আমি আসলে ছোট থেকেই ছিলাম, মানে এই কম্পিউটার তারপরে ইন্টারনেট এগুলোর সাথে সংস্পর্শতা আমার লেট করে আসলেও মোবাইলের সাথে সংস্পর্শতা আমার ছিল 2003-4 সাল থেকে। আমি অ্যাকচুয়ালি ফোন ইউজ করতে পেরেছিলাম, নিজের ব্যক্তিগত ফোন ছিল তখন, বাটন ফোন গুলো, সেটা আমার ফ্যামিলি থেকে আমি পেয়েছি এবং ইউজ করতাম। তো এগুলো অ্যাকচুয়ালি ভালো লাগতো, ঠিক আছে। এবং এমনও হতো মাঝে মাঝে যে কোনো একটা প্রবলেম যদি হয় এলাকার মধ্যে, আমরা জানি যে তখন ফোন পাওয়া যেত যেগুলাতে ওই যে 20 টাকা 30 টাকা মিনিট কথা বলা যেত, ঠিক এরকম যাদের ফোন ছিল, তো সেই ফোনগুলো তো মাঝে মাঝে প্রবলেম হলে আমার কাছে চলে আসতো। এলাকার মধ্যে সমস্যা হলে যে নাসিমের কাছে যেতে হবে, এর কাছে ঠিক করতে হবে, এই ধরনের একটা ট্যালেন্ট আমি সেখানে কন্টিনিউ মানে ধরছিলাম, আমার ভিতরে ছিল আর কি। এইভাবে অ্যাকচুয়ালি চলতে থাকে, এন্ড চলতে থাকার পরে তো যখন আমি ক্লাস 8-এ পড়ি, ঠিক তখন জেএসসি পরীক্ষা দিয়েছে, এবং জেএসসি পরীক্ষা দেওয়ার পরে তখন আমি বাবাকে বলেছিলাম যে বাবা আমি কম্পিউটার শিখবো। তো তিনি ছিলেন আর্মির একজন সদস্য, এবং তিনি এই সমস্ত জিনিস নিয়ে আসলে খুব একটা বেশি বুঝতেন না, এবং তিনি 85-এ রিটায়ার করেছেন কিন্তু আর্মি থেকে, আর 68-তে জয়েন করেছেন, ফ্রিডম ফাইটার। এন্ড দেন হচ্ছে তো পাকিস্তান আমলের মানুষ, উনি আর কি মানে বুঝবে এইসব বিষয়, ঠিক আছে। তো উনি বলেন না কম্পিউটার এগুলো বাদ দাও, তুমি আমার এর থেকে ভালো আমার ব্যবসায় তুমি মানে মনোযোগ দাও, এগুলো বাদ দাও। তো আমি তো তারপরও যে একটু বেশি কাজ করে আমার, তো আমি তার পাশাপাশি ওনাকে কনভিন্স করতেই যাই যে আমার একটা কম্পিউটার শিখতেই হবে, শিখতে হবে। তো সত্য কথা বলতে উনি আমাকে আলটিমেটলি অবশেষে মানে শেখার জন্য যে টাকাটা খরচ করতে হবে এটা কিন্তু আমাকে দেয়নি, ক্লিয়ার। এন্ড দেন এটা আমি ম্যানেজ করি, হ্যাঁ এটা আমি ম্যানেজ করি আমার দুলাভাইয়ের কাছ থেকে। তো তিনি আমাকে দেন 1500 টাকা, এবং দিয়ে আমাকে আমি একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার যাই, এবং সেখানে গিয়ে আমার ওইখানকার একটা 3 মাসের কোর্স ছিল, এবং 3 মাসের আর 6 মাসের কোর্স ছিল শুধু কম্পিউটার শেখার জন্য। তো তখন আমি কি করেছি, ওই 3 মাসের কোর্সটা নিয়েছি, নেওয়ার পরে ওইখানে আমি 2-2.5 মাসের মধ্যে 6 মাসের কোর্সের বাকি জিনিসগুলো শিখিয়েছি। এতটাই মাথাটা কাজ করতো তখন আমার। আই ডোন্ট নো, এটা হচ্ছে মহান আল্লাহ তাআলা থেকে তরফ থেকে আসা হয়তো বা ট্যালেন্ট গুলো। তো তখন এটা যখন আমি করতে পেরেছি, তো দোকানের যে ছেলেটা ছিল, তো সে অ্যাকচুয়ালি আমাকে বলল যে তুমি একটু ট্যালেন্ট আছো, তুমি আমার দোকানে থাকতে পারো। তো আমি তখন কি করছি, যে আমি তার দোকানে মেমোরি লোড দেওয়ার জন্য ছিলাম, প্রতিদিন আমাকে 20 টাকা করে দেওয়া হতো।
চিন্তা করছেন? গান লোড দিয়ে দিতাম, ট্র্যাক সিলেক্ট করে দিতাম, এন্ড আমি 20-25 টাকা করে পাইতাম। এটা আমার পকেট খরচ, নেট বিল। একটা ফোন ছিল ছোট, নোকিয়ার 3110 মডেল গুলো, ওটাতে 2G নেট চালা যেত। তো সেটাতে আমি অ্যাকচুয়ালি নেট ইউজ করতাম, গুগলে গিয়ে বিভিন্ন জিনিস সার্চ করতাম এরকম। আর ওইখানেই উনি একটা কোর্স করাতো, যেটা দিয়ে নাকি অনলাইনের মধ্যে মাসে অন্তত প্রত্যেক 5,000 টাকা আয় করা যাবে। ঠিক এরকম একটা কোর্সের উনি ওখানে সাইনবোর্ড দিয়ে রাখছিল। তো আমি একদিন তাকে জিজ্ঞেস করি যে এটা কি আদৌ পসিবল, তো ও বললো যে হ্যাঁ। উনি তখন ছোটখাটো গ্রাফিক করতো আর কি, ডেটা এন্ট্রির কাজ করতো, খুব ভালো না। এখন উনি আসলে এই কাজ করে না, এখন উনি অন্য পেশায় চলে গিয়েছে। মানে এটা ধরে থাকতে হয়, অনেকে ধরে রাখতে পারে না, ধৈর্য থাকে না। ঠিক আছে। আচ্ছা তো তখন আমি তাকে বলি যে এটা আমি যদি শিখতে চাই, তো বলে 5,000 টাকা দিতে হবে। আমি বলি আমার 15 টাকায় ম্যানেজ হয় না, আমি 5,000 টাকা কিভাবে দেবো? তো তখন ওনার সাথে একটু আমার একটা ট্যালেন্ট কি আছে কি, আমি একটু খাতির জমাই বেশি করে। তো ওখানে খাতির টাতির জমাই দিয়ে, তো মাঝে মাঝে উনি আমাকে করতো কি, উনি দোকান থেকে বাইরে যেত, আর উনার যে ডেটা এন্ট্রির কাজগুলো ছিল বায়ার দিত, আমি দেখতাম মাঝে মাঝে যে কি করছেন উনি, কার সাথে চ্যাট করছেন। ওই যে আপওয়ার্কের ওয়েবসাইটের নাম ছিল তখন ওডেস্ক। তো odesk.com উনি যেত, মেসেজ করতো করতো, আর এগুলা করতে করতে দেখি যে ও আচ্ছা এগুলা এইভাবে করে। তো আমি জাস্ট দেখে যেতাম। তো মাঝে মাঝে উনি তখন আমাকে করতো কি যে এক কাজ করো তুমি, আমার এই কাজগুলো একটা দেখাই দিত যে এইভাবে কপি পেস্ট করো আর এখানে সাবমিট করো, এইটুকু আমাকে শিখাই দিয়ে উনি চলে যেত। তো এগুলো করতাম। তখন থেকে বুঝলাম যে না, অনলাইনে হয়তো কিছু একটা করা যায়। এবং সেই থেকে আমিও নিজে বাসায় গিয়ে তখন গুগল সার্চ টার্চ করি যে কিভাবে কি করে, কিভাবে ইনকাম করা যায়। এগুলো নিয়ে অনেক ব্লগ পড়ছি, অনেক বাংলা ব্লগ ছিল, ইংলিশ ব্লগ ছিল। এগুলো পড়তে পড়তে একটা আইডিয়া চলে আসে, এবং সেখান থেকে আমি খুঁজে পাই যে এখানে অনেকগুলো সেক্টর আছে কাজের, যেটা আমি আমার এই বইতে হুম হুম। শেয়ার করে রেখেছি। হ্যাঁ, প্রায় 16-17টা সেক্টর আছে এখানে, স্কিল আমরা গেইন করতে পারি। তো সেগুলো পাই। তো উনাকে বলি যে আমার এগুলা শেখার খুব ইচ্ছা। তো উনি তখন আমাকে আচ্ছা কর কি, তখন উনি বলে কি তার এক কাজ করো। উনার কাছে আবার কিন্তু ইয়ে ছিল, আমি একজন ওয়েব ডেভেলপার যেহেতু, তো উনার কাছে হুম কিছু হুম। সিডি ডিস্ক ছিল। তখন ওই যে আল হেরার ভিডিও ছিল অনেক আগে, কিন্তু খেয়াল করেন 2010-11 সালের দিকে, তখন খুব প্রচলিত ছিল আর কি। তো সেগুলো ছিল, আর অনেক ডিস্ক ছিল। ওগুলো দিয়ে আমাকে দিল যে তুমি এগুলো আচ্ছা দেখো দেখো পারো কিনা। তো তখন আমি উনি নিজে ট্রাই করেছে এগুলো, কিন্তু উনার দ্বারা কাজ হচ্ছে না। মানে সবাই সব জিনিস সবার মাথায় কিন্তু স্যুট করে না। তো আমি যখন দেখেছি আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, এবং ওয়েবসাইট ভিজিট করছি সারাদিন। তো ওনার কম্পিউটারে কাজ করতাম। তো সেখানে দেখতেছি যে ওয়েবসাইট ভিজিট করছে, আর এখানে ওয়েবসাইট বানানো শেখাচ্ছে এই ভিডিওতে। তো তখন ওগুলো দেখে একটু একটু শেখার চেষ্টা করি। তখন উনি আমাকে বললেন যে ঠিক আছে তুমি এগুলাই শিখো। এন্ড এর কয়েকদিন পরেই তখন উনি আমাকে করে কি যে তুমি যেহেতু আমার কাজগুলো করতে পারছো, তাহলে এক কাজ করো, তোমাকে আমি একটা কম্পিউটার দিয়ে দিই, ওরা তো ট্রেনিং সেন্টার, ওরা কম্পিউটার বাসায় দিয়ে দিই, তুমি রাতে কাজ করো। বললাম ঠিক আছে। আচ্ছা আমি উনার কাজটা কিছু কিছু করে দেই, আর বাকি টাইম গুলো তখন আমি কি করি, আমি আমার শেখার জন্য স্পেন্ড করি। ঠিক এইভাবে উনার কম্পিউটারটা আমার বাসায় 3 মাসের মতো ছিল। ঠিক আছে, এর মাঝখানে আমি অনেকগুলো কাজ শিখে যাই। এরপরে তারপরে হচ্ছে তার সাথে আমার একটা সমস্যা হয়ে যায়। লাইক কাজ শেখার পরে আমি ফার্স্ট যে প্রজেক্টটা করি সেটা লোকাল প্রজেক্ট ছিল, একটা ওয়েবসাইট তৈরির 40,000 মানে। এবং উনি তখন, আমি ক্লাস 10 মনে হয়, ক্লাস 10-এর ফাইনাল পরীক্ষা দিব তার কিছুদিন আগে। তো তিনি আমাকে তখন বলে যে ঠিক আছে তুমি যদি এটা তৈরি করতে পারো তাহলে তোমার 20,000 আমার 20,000, ঠিক এরকম একটা আচ্ছা ডিল ছিল। তো এইটা করার পরে আমি যখন টোটালি অনেকটা করে ফেলেছি, ঠিক তখন উনি বুঝতে পারলেন যে বাকি কাজটা উনি করতে পারবেন। তখনই আমাকে না ওখান থেকে ইয়ে করে দেয়, মানে বের করে দেয়, বলে যে না এখন তুমি, আমার পরীক্ষা চলছে, তুমি চলে যাও, এটা তোমার করতে হবে না। তাই বলে আমি তো অনেকটা আচ্ছা। করে ফেলেছি। এখানে একটা হুম চিরারি করে আর কি। তো আচ্ছা তারপর থেকে ওনার সাথে আমার সম্পর্কটা শেষ হয়ে যায়। ঠিক আছে, এবং বাকি কাজটা উনি করতে পারেনি, এরপরও আমাকে ডাকা হয়েছে, আমি সেটা করে দিয়েছি। এন্ড দেন হচ্ছে উনি আমাকে লাস্টে 5,000 টাকা দিচ্ছিল 20,000-এর মধ্যে। আমি সেটাও নিয়ে নিয়ে ওনাকে স্যালুট দিয়ে চলে এসেছি, এবং বলে এসেছি আমি আপনাকে দেখিয়ে দেবো। সত্য কথা, আমি আজকে ওপেনলি বলছি, ওনাকে দেখানোর জন্য আমি অনেক একটা বিশাল বড় প্ল্যান করেছিলাম যে দেখাবো, আমি পারি কিনা দেখাবো। সেই থেকে ওখান থেকে চলে আসা, এরপরও বাবাকে বলা যে ল্যাপটপ নিব হবে না, মেট্রিক পরীক্ষা গেল, তারপরও ল্যাপটপ কিনে দিবে না। ঠিক আছে, এরপর এই যখন আমি তোমার এই এই সংগ্রামের যে সময়টা, এটা মানে কত বছর আগের কথা বলছো তুমি? এটা আজ থেকে প্রায় 9 বছর আগে, 9-10 বছর আগে, 10 বছর আগে, 2010-11 মাঝামাঝিতে। এবং এই সংগ্রামের সময়টা কতদিন ছিল? এই সময়টা ছিল প্রায় 9, 10, 11, 3 বছর। 3 বছর। জি, 3 বছর ছিল। তো এরপরে আমি তখন কি করেছি, আমি বাসা থেকে পালিয়ে গেছি। সত্য কথা, বাসা থেকে পালিয়ে গেছি। তো পালাই যাওয়ার পরে এখন বাবা খুঁজছেন কোথায় গেছি না গেছি, কোথায় গেছি, উনি পাচ্ছেন না আমাকে। এবার আমার একটা দুলাভাই আছে, বিজিবিতে চাকরি করে, তাকে ফোন দেওয়া হয়। তো আমি তারই বাসায় গিয়ে থাকি, সিলেটে সেটা। তো তখন তিনি বলেন, তার শ্বশুর যেহেতু, তো তিনি কনভিন্স করে ফেলেছে সামহাউ যে ওকে একটা ল্যাপটপ কিনে দেন, দেখা যাক কি করতেছে, দ্যাটস ইট। আচ্ছা তো
তো যেই বলা সেই কাজ 2 মাস পরে তখন আমি ওখান থেকে আসি দিনাজপুরে। আসার পরে উনি আবার আমাকে কি করলেন, উনি তো একটু কঠোর টাইপের মানুষ, আর্মিরা আমি জানি যে একটু হার্ড হয়। তো উনি ওনার মানে এবিলিটি থাকা সত্ত্বেও উনি করলেন কি, উনি একটা জমি বন্ধক দিয়ে দিলেন। এটা অন্য জায়গায় কি বলে যায় না, জমি বন্ধক দেওয়া যায়, চুক্তি দেওয়া যায় টাকা দিয়ে। তো হ্যাঁ সেইটা দিয়ে আমাকে একটা ল্যাপটপ কিনে দেয়। আর উনি বলে যে এটা এটা করার কারণ কি জানেন, উনি বললেন যে দেখো, জমি বন্ধক দিয়ে ল্যাপটপ কিনে দিয়েছে, এটা কিন্তু মর্মটা বুঝতে হবে। এই হচ্ছে কথা। তো আমি ঠিক আছে, এখন আমি আমার নিজের ল্যাপটপ পাইছি, ল্যাপটপ আছে কিন্তু নেট কানেকশনের টাকা নেই, তখন 2G চলে, 3G নাই। এইটাও বিভিন্ন ওয়েতে ম্যানেজ করা হয়েছে। তখন কিছু আচ্ছা কাজ করা যেত, ওই যে ক্যাপচা আসে না মাঝে মাঝে আমাদের হ্যাঁ ওয়েবসাইটে ভিজিট করতে গেলে, হ্যাঁ এই ক্যাপচা হ্যাঁ টাইপিং এর কাজ করা যেত। তখন 1000টা ক্যাপচা টাইপ করতে পারলে 1 ঘন্টায় আমাদেরকে দেওয়া হতো 80 টাকা করে। ঠিক আচ্ছা এইগুলো কাজ করতাম শুরুর দিকে, আচ্ছা করে করে তারপরে ওইটা টাকাতে ইন্টারনেট পাওয়া যেত। আর আরো একটা সুবিধা ছিল, গ্রামীণ ফোনের কিছু ফ্রি ওয়েবসাইট ছিল, সেগুলোকে হ্যাক করে প্রক্সিয়েট করে ফ্রি নেট চালানো যেত। এটা চালাইছি আচ্ছা 6-7 মাস। আচ্ছা সো এটা চালাইতে পারার পরে এটা দিয়ে আমি করেছি কি, তখন তো ইউটিউব চলতো না, তখন হ্যাঁ আমি বলি একটা ওয়েবসাইটের নাম webcoachbiri.com একটা সাইট আছে, আর W3 স্কুল একটা সাইট আছে। এই দুইটা আচ্ছা সাইটের কম্বিনেশনে পড়তাম, ব্লগ পড়তাম, পরে পরে কোডিং কিছু আরো শিখে ফেলেছি। এরপরে শেখার পরে প্রায় 6 থেকে 7 মাস পরে তখন আমি মোটামুটি কাজ পারি। ঠিক আছে, আচ্ছা কাজ পারার পরে দেন হচ্ছে আমি ফাইন্ড আউট করতে থাকি এবার আমি কাজ পাবো কোথায়, উনি কোথায় কাজ পেতো। odex.com ভিজিট করলাম, মনে আছে, এটাতে ভিজিট করে রেজিস্ট্রেশন করি, আমার এনআইডি কার্ড নেই, কিছু নাই, করে ফেললাম অ্যাকাউন্ট। এরপরে ওখানে বিট সিস্টেম আছে, সবকিছু অ্যাকচুয়ালি ঘাটাঘাটি করে কেউ শিখায় না। এখানে বিট কি জিনিস, সেই কি জিনিস, সেই কি জিনিস। ইউটিউবে কিন্তু, গুগলে কিন্তু সবই আছে, তখন ইউটিউব অত চলতো না, কিন্তু গুগলে কিন্তু ফোরামের মধ্যে বিভিন্ন প্রশ্নের উত্তর, মানে আমি যেটা বলি এখন যে আমরা যে প্রবলেম গুলো ফেস করি আর ইন্টারনেটে সার্চ দেই, এই ধরনের প্রবলেম মানুষ 10 বছর আগে পড়েছে, উত্তর আছে, এটা খুঁজে নিতে হবে আমাদেরকে, কিন্তু আমরা আরেকজনকে যা জিজ্ঞেস করি, এটা বোকামি। তো আমিও সেই কাজটাই করেছি, এবং সেখান থেকে যখন আমি দেখলাম যে হ্যাঁ এখানে প্রজেক্ট আসছে, লেখা থাকতেছে এখানে আমার একটা ওয়েবসাইট চাই, $500 দিব, এই দিব সেই দিব, এগুলা করে তখন আমি এখানে বিট করি, আসে না, প্রজেক্ট আসে না। ঠিক এগুলো করতে গিয়ে প্রায় আরো 6 মাস চলে যায়, প্রায় 11 সাল শেষের দিকে এরকম একটা অবস্থা। ঠিক তখন বাবা আসে আমাকে ধমকান, তুমি কোথায় তোর টাকা, কোথায় কি, হ্যান তেন, বা তখন তো বুঝেন যে না পাইলে যা হয় আর কি। ঠিক আছে, বললো যে লেখাপড়া নষ্ট। আর ওই টাইমটাতে এলাকার মধ্যে এমন একটা অবস্থা ছিল, সবাই বলতো যে ও তো শেষ, ও তো ল্যাপটপ মোবাইল নিয়ে পড়ে গেছে, রেজাল্ট খারাপ, এদিকে হ্যান তেন, জিএসসি রেজাল্ট খুব খারাপ ছিল। তো আমি এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। এসএসসি রেজাল্ট আবার মোটামুটি ভালো ছিল। তো তারপরে তখন আমি একটা প্রজেক্ট পাই একদিন, সেটা ছিল $3, এবং ওইটা একটা সিএসএস ফিক্সিং কাজ ছিল, একটা ওয়েবসাইট ছোট প্রবলেম, সেটা ফিক্স করে দেয়। ওই দিনকে আমার অনেক আনন্দ লেগেছিল এটা, যে না আমি অন্তত একটা ক্লায়েন্টের সাথে কাজ তো করতে পেরেছি, ডলারটা মানে ডাজন্ট ম্যাটার। এই $3 ছিল তোমার ফ্রিল্যান্সিং ফার্স্ট, ক্যারিয়ারের প্রথম ইনকাম? জি জি জি, প্রথম ইনকাম। আচ্ছা এরপরে আবার $15 একটা প্রজেক্ট পাই, তারপর একটা $25 পাই, দুইটাই ছিল লোগো ডিজাইনের। আমি আমি তো আচ্ছা কাজ করেছি, ওয়েব ডিজাইনে, লোগো পারি না। রাইট ওই সময়ে কিন্তু ফটোশপ ওপেন করে ওই উনি যেভাবে বুঝিয়েছেন ক্লায়েন্ট, ঠিক সেভাবে আমি চেষ্টা করে করে ট্রাই করেছি, দেখি যে আচ্ছা হয়ে গেছে, এবং ওনার এটা পছন্দ হয়েছে। আমার ফ্রিল্যান্সার প্রোফাইলে ওই লোগোটা এখন পর্যন্ত আমি পোর্টফোলিওতে দিয়ে রেখেছি, ইতিহাস আচ্ছা ইতিহাস হিসাবে। ঠিক আছে, আছে। আচ্ছা তো এটা একটা শিল্ড সার্কেল লোগো ছিল আর কি, একটা সিংহের ছবি দিয়ে। তো আচ্ছা ওইটা $15 সেল করলাম, আর একটা বানাই দিলাম, ওটা হচ্ছে $25। এই হলো আমার $40, আর $3 $43। এটা আসার পরে তখন আমি একটা মোডেম কিনে নিই, তখন মোডেমের দাম ছিল। ঠিক আছে, হুম হুম কিছু নেট নিয়ে নেই, 15 দিনের নেট পাওয়া গেল, মোডেম নিলাম, দেন নেট চালাচ্ছি। এন্ড দেন ওখানে তখন ওই ওডেস থেকে বাদ দিয়ে এরপরে তখন আমি আবার চলে যাই freelancer.com এ। ওকে ওখানে গিয়ে আমার ফার্স্ট আমি একটা $8 প্রজেক্ট পাই, দেন এরপরে আরেকটা প্রজেক্ট পাই, সেটাই ছিল $500 স্যার, একবারে। আচ্ছা এন্ড দেন এই প্রজেক্টটা অনেক ইজি প্রজেক্ট ছিল, আমি চাইলে এখনই দেখাতে পারি আপনাকে ওই প্রজেক্ট গুলো কি ছিল, স্ক্রিন শেয়ার করে। তো আমি আচ্ছা রেখে দিয়েছি। তো ওইটা ছিল আমাকে 20টা টেমপ্লেট রেডি করে দিতে হবে, একটা ওয়েব পেজ টেমপ্লেট, খুব ইজি ইজি টেমপ্লেট। তো ঠিক আছে, একজন ছিল ডেনমার্কের, আরেকজন ছিল ইউএসএর, দুজনে মিলে কাজ করে আমাকে জাস্ট কাজ করে নিচ্ছে। আমি হুম 20টা হুম রেডি করে দিলাম, অ্যাকাউন্টে আমার দেখি 500 জমা জমা হয়ে গেছে। আমি তো মানে পুরাই ফিদা, যেটা কি করব। এখন এই বাসায় বলি যে বাবা আমার তো অ্যাকাউন্টে টাকা আছে, $500 আসছে, এটাকে তো আমি টাকাটা তুলতে হবে। আমি বাবার অ্যাকাউন্ট নেই, ব্যাংক অ্যাকাউন্ট নিচ্ছি, এইটা নিচ্ছি, হচ্ছে না, মানে আমার তো নিজস্ব কোনো কিছু নাই, হুম এনআইডি কার্ড নাই। তখন ওই বাবার এনআইডি কার্ড দিয়ে বাবার ব্যাংক অ্যাকাউন্ট সিস্টেম করে টাকাটা ট্রান্সফার করালাম, এবং আসলো $500 চলে আসলো। হুম হুম। এরপরে ওই ক্লায়েন্ট দুইটা আমাকে, ওরাই অ্যাকচুয়ালি উঠিয়েছে আমি বলবো, এখনো মাঝে মাঝে কথা হয়। তো ওরা আমাকে মাসে $300 দিবে বলে হায়ার করে ফেললো। আচ্ছা That's it.
তো আমি তো পেয়ে গেলাম একটা রাস্তা। এরপর থেকে তখন উনি কাজ দিক আর না দিক মোটামুটি একটু কাজ করাই নিত, আর মাসে $300 দিত। এটা আমার ধরা ছিল। আর এর মাঝখানে যদি আমি কোনো প্রজেক্ট পেতাম, এটা আবার এক্সট্রা। আচ্ছা, এটা তো ছিল তোমার ফিক্সড ইনকাম $300। রাইট, কিন্তু রাইট। আমরা তো জানি যে ফ্রিল্যান্সারদের কোনো ফিক্সড ইনকাম নেই। তারা $2000 $3000 পর্যন্ত কামাতে পারে, বা আরো বেশিও কামাতে পারে। অনেকে শুনছি আজকাল 8-10 লাখ টাকাও কামাচ্ছে ঘরে বসে। আচ্ছা, হ্যাঁ, এখন বলি। সেটা হচ্ছে যে হ্যাঁ, আমার একটা ক্লায়েন্ট থেকে ফিক্সড ইনকাম হচ্ছে $300। আরো যদি 5টা ক্লায়েন্ট থেকে 3-5-এ $1500। এবার বুঝতে পারছেন? $1500। হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড। এইভাবে। তো উনি আমাকে এটা দিতেন। তো ওই বয়সে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ছি, $300 প্রতি মাসে আয় করছি, যেটা আমার সরকারি চাকরি থেকেও পাওয়া যায় না। বেতন স্কেল তখন 15,000 টাকা। তো এটা বেশি হ্যাঁ, না, অনেক বেশি। অনেক তো বেশি। তখন, হ্যাঁ, তো তখন এটা আমার কাছে অনেক বড় ছিল। আর মাঝখানে যদি কোনো এক্সট্রা প্রজেক্ট পেতাম, ঠিক এটা আমার একটা এক্সট্রা আর্নিং থাকতো। তো সব মিলে দেখেন যে ওই টাইমটাতে আমার 30,000 থেকে 40,000 টাকা মাসে আসতো। এরপরে হুম, মনে করেন যে আস্তে আস্তে বাড়তে থাকলো। লাস্টে দেন হচ্ছে আমি প্রায় আরো 4-5 মাস কাজ করার পরে প্রোফাইলে কিছু রিভিউ হলো, এবং হওয়ার পরে দেন প্রায় মোটামুটি একটা টাকা তুলেছিলাম, সেটা হচ্ছে প্রায় 2 লাখ টাকার মতো সব মিলে। হুম, হুম। একটা বাইক কিনে ফেলেছিলাম। মানে আমি শুরুতে কি করেছি, আমার নিজের শখ যেগুলো ছিল, মানে আমি আমার ফ্রেন্ড সার্কেলে যেগুলো পেয়েছি তারা ইউজ করতো, আমি পারতাম না, পেতাম না, সেগুলো আমি আগে কেনার চেষ্টা করেছি, ব্যবহার করার চেষ্টা করেছি। যে আচ্ছা, লাইফে কি আছে আছে আছে। এখন আসছে, ঠিক আছে, ক্যামেরা কিনবো, বাইক কিনবো, এভরিথিং এগুলো করবো। তো এগুলো করেছি। এন্ড দেন বাবা দেখে খুশি হলেন, বললেন যে হ্যাঁ, একটা গুড জব। বাট পাশের বাড়ির আঙ্কেল আন্টিরা তো আছেই, তারা তো সিসি ক্যামেরা, এবং তারা বলতেন যে এটা ব্ল্যাক মানি, মনে হয় কোনো স্মাগলিং করছে না, তো এত টাকা তো আসার কথা না। তো আচ্ছা, তো বাবা আসলে বাসায়, এখন মাকে বলে, তোমার ছেলে করছে কি, আমার তো মান সম্মান শেষ। আমি, কেন? বলে যে ও কোথায় টাকা পাচ্ছে, এটা তো আমিও বুঝি না, মানুষ আমাকে এভাবে বলে। আমি হলে এই এলাকার মানুষকে কিভাবে বুঝাই, গ্রামের মানুষ। তো দেন আমি বললাম, এক কাজ করো, চলো তোমাকে এটিএম বুথ থেকে টাকা তুলে দেখাবো। তো আমি একটা কার্ড আচ্ছা, কিনে নিয়েছিলাম। তো আচ্ছা। ওই কার্ডটা আমার কাছে এখনো আছে। তো সেই কার্ডটা দিয়ে এর পরের একটা পেমেন্ট ছিল 75,000 টাকার মতো, ওইটা এটা কি বাবা। তুমি 2014-15 সালের কথা বলছো? 13-14 মাঝখানের টাইম। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, হুম, দেন দেন বাবাকে নিয়ে গেলাম, এটিএম বুথে গেলাম, এবং যাওয়ার সময় যাওয়ার পরে দেন আমি ওনাকে টাকা যখন বের করে দেখিয়েছি, একটা মজার ঘটনা, তিনি থুথু দিয়ে টাকাটা গণিয়ে নিয়েছেন। আচ্ছা, চিন্তা করেন, তো কি টাইপের মানুষ ছিলেন। এবং আচ্ছা, গোনার পরে বাসায় আসে, তখন তো খুশি, তো মাকে বলে, তোমার ছেলে তো অনেক উপরে চলে গিয়েছে। আমি, কোথায় গিয়েছে? বলে, তো মেশিন থেকে শুধু টাকাই বের করে। আচ্ছা। তো এগুলো কি, এগুলো হচ্ছে যে নিজের চোখে যখন দেখছি যে বাবার মুখে হাসি, মায়ের মুখে হাসি, এর মতো তৃপ্তি পৃথিবীর কথা পাওয়া যায় না। ঠিক আছে? অ্যাবসলিউটলি, ইউ আর রাইট নাসিম। হ্যাঁ। অ্যাবসলিউটলি। তো সেগুলো আমার কাছে খুব ভালো ছিল, এবং ওগুলো আমাকে আরো অনেক বেশি অনুপ্রেরণা দিত। ভাবতাম যে আচ্ছা, আজকে 75, কালকে যদি 1 লক্ষ আনতে পারে, তার মানে অনেক খুশি হবে। কিন্তু মজার বিষয়, আমার আমার কাছে কখনো টাকা চাইতেন না। তো তোমার টাকা তুমি ইউজ করো, সমস্যা নেই। ঠিক আছে, আমি আমার ইচ্ছা মতো তখন বাবাকে দিতাম, মাকে দিতাম, এভাবে করতাম। এরপর থেকে আমাকে আর কেউ কিছু বলেনি। তখন আমি আমার কিছু মানে সঞ্চয় তোমার জমিয়েছি। তুমি তখন ট্র্যাকে উঠে গেলে আর কি। তখন তুমি রাইট। মানে স্বীকৃত ফ্রিল্যান্সার নাসিম হয়ে গেলে। আচ্ছা জি। নাসিম, এই এই তোমার কথা থেকে আমি যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং করতে গেলে সবার আগে যে জিনিসটা হচ্ছে তোমার একটা মানে স্ট্রং উইল পাওয়ার লাগবে। হুম, একটা হুম, হুম। বিশাল মানে এই কোন জীবনে একটা ধাক্কা হয়তো খেতে লাগবে, যেখান থেকে একটা জেদ তৈরি হবে, সেই জেদ নিয়ে এগিয়ে যেতে হবে। রাইট। ফ্রিল্যান্সিং করতে হলে একটা ল্যাপটপ লাগবে অথবা একটা কম্পিউটার লাগবে। ইয়েস। তুমি বলেছো ইন্টারনেট কানেকশন তখন 2 জিবি, মানে কি বলছিলে তুমি যেন? ফ্রি ইন্টারনেট চালানো যেত, টাকা থাকতো না আমার কাছে, তো ওইটা ইউজ আচ্ছা, করতাম। কিন্তু এখন কিন্তু আর স্টুডেন্টের কাছে এখন টাকা নেই। ইন্টারনেট অনেক সস্তা কিন্তু। এখন ইন্টারনেট রাইট, অনেক এখন সস্তা, সস্তা। এখন অনেক আরে দুই ইজি জিবি হয়ে গেছে। কিনছি, 2 জিবি কিনছি, 1 জিবির দাম ছিল $350, খেয়াল করেন। আচ্ছা, আর এখন আচ্ছা, 200 টাকা দিয়ে 12 জিবি পাওয়া যায়। আচ্ছা। তাহলে ইন্টারনেট কানেকশনও লাগবে। এখন কথা হলো এই সবই হলো, তোমার তার জেদও আছে, উইল পাওয়ারও আছে, কোনোভাবে সহযোগিতা একটা ল্যাপটপ বা কম্পিউটারে জোগাড় করে ফেলেছে, তার বাসায় ইন্টারনেট কানেকশনও নিয়ে ফেলেছে, সামহাউ হ্যাঁ, ব্রডব্যান্ড কানেকশন হোক আর মোবাইল ডাটার মাধ্যমে কানেকশন হোক, সামহাউ ম্যানেজ করে নিয়েছে। এখন কোথা থেকে শিখবে বলো? ফ্রিল্যান্সিং কোথায় শিখবে গিয়ে? দেখেন, আমি যদি কাউকে একদম আমাকে না চেনাই, আমার কাছে হ্যাঁ, আসতে হবে, এটা আমি করবো না। ধরেন যে আমি হ্যাঁ, নাসিম নাই, আমি শেখাই না, ইউটিউবে কেউ নাই। তাহলে কোন একটা জিনিস শেখার জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, এটা স্কিল থাকা লাগবে। আমি আপনাকে উদাহরণ দেই। ধরুন যে আপনি একজন ডাক্তার হবেন, হুম, বাট হুম, আপনি কিন্তু জানেন অলরেডি যে ডাক্তার হলে আমার প্রফিট গুলো কি কি, রাইট? হুম, হুম, ডাক্তার হলে প্রফিট গুলো কি কি আপনি অলরেডি জানেন। আর ডাক্তার হতে গেলে আমাকে কোন ডিপার্টমেন্ট নিয়ে স্টাডি করতে হবে, সেটাও কিন্তু আপনি জানেন। এটা এটা আপনি কোথা থেকে বের করেছেন? অবশ্যই কোনো ডাক্তারকে দেখে বা কোনো একটা জায়গা থেকে ইনফরমেশন নিয়েছেন। সায়েন্স হুম, থেকে গেছেন, যাওয়ার পরে দেন হচ্ছে আপনি ইন্টারমিডিয়েট পড়েছেন সায়েন্স নিয়ে, এন্ড দেন আপনি কিন্তু মেডিকেলে চান্স নিয়েছেন, ঠিক হুম, এইভাবে। হুম, তাহলে রাইট। আমি যদি এখন ফ্রিল্যান্সিং করতে যাচ্ছি, তাহলে অবশ্যই আমি যদি দেখি যে ফ্রিল্যান্সিং পেশায় বেনিফিট গুলো কি কি,
সেগুলো যদি দেখি, অবশ্যই আমাকে এখানে প্রশ্ন তৈরি করতে হবে। ফ্রিল্যান্সিং করতে গেলে আসলে কি কি থাকা লাগে স্কিল, ঠিক আছে, বা কোন কোন জিনিসগুলোর প্রয়োজন হবে, ইকুইপমেন্টস গুলো, ঠিক আছে। তো এগুলো যদি আমি আগে ফাইন্ড আউট করে ফেলি, দেন কিন্তু আমি অটোমেটিক জানতে পারবো। আমি প্রশ্ন তৈরি করতে হবে যে কোনো বিষয়ে জানার আগে, যে কোনো একটা জিনিসের বিষয়ে জানার আগে। অবশ্যই তো হাউ আমরা সবাই জানি। তো ফ্রিল্যান্সিং কিভাবে করে, আপনাকে যদি বলে আপনি কয়টা প্রশ্ন তৈরি করবেন, ফ্রিল্যান্সিং কিভাবে করে, দেন হচ্ছে ফ্রিল্যান্সিং শিখতে কি কি শিখতে হয়, ঠিক আছে, ফ্রিল্যান্সিং করলে কত ডলার আয় করা যায়, ঠিক আছে, ফ্রিল্যান্সিং করলে কতক্ষণ সময় দিতে হয়, এই যে প্রশ্নগুলো আছে, ঠিক ওইটা নিয়ে কিন্তু আমার বইটা লেখা। এই প্রশ্নগুলো যদি আপনি এক জায়গায় করতে পারেন, আর এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনি গুগল থেকে নিতে পারেন, আর গুগল আপনাকে যেভাবে ইনস্ট্রাকশন দিবে আপনি সেই অনুযায়ী কাজ করতে পারেন, নয় ছয় না করেন, তাহলে যে কেউ ফ্রিল্যান্সিং করতে পারবে, হতে পারবে, ঠিক আছে। কিন্তু এইটা করতে গিয়ে আমাদের মাইন্ডসেট বিভিন্ন জায়গায় কাজ করে। এদিকে হতে পারে, আমি যদি একটু মজা করে বলি, কারো গার্লফ্রেন্ড আছে, এক জায়গায় সে ব্লগ পড়তেছে, গার্লফ্রেন্ড মেসেজ দিচ্ছে, মন মানসিকতা চেঞ্জ, ঠিক আছে। অন্য জায়গায় ফ্রেন্ড ডাক দিছে, খেলতে যাচ্ছে, চেঞ্জ। অন্য জায়গায় বাবা বাসায় চিল্লাচিল্লি করছে, বা ফ্যামিলিতে সমস্যা, মানে বিভিন্ন প্রবলেমের কারণে কিন্তু আমরা এটাতে কনসেন্ট্রেট করতে পারি না, বাট তারপরে করতে হবে, ঠিক আছে। তো এখন যদি বর্তমানে আমাকে প্রশ্নটা করেছেন, সেক্ষেত্রে আমি ওগুলো আর করতে বলবো না, এগুলো আমরা করেছি। এটা 2020। তো এই 20 সালে এখন ইউটিউবে লক্ষ লক্ষ ভিডিও টিউটোরিয়ালস আছে, এবং এইখানে আর আগের মতো করে খোঁজার প্রয়োজন নেই। আমরা যদি বাংলাতেও লিখে অভ্র দিয়ে যে ফ্রিল্যান্সিং কিভাবে করে, সে আমার ভিডিও পাবে, সে মানুষের ভিডিও পাবে। আমরা শুনে যাই কিন্তু ওই অনুযায়ী কাজ করি না। তো সেক্ষেত্রে আমি যখন দেখেছি যে এই টাইপের স্টেপ বাই স্টেপ কোনো একটা জিনিস বোঝানোর জন্য, একটা স্থানে নিয়ে যাওয়ার জন্য কোনো সোর্স নাই, তখন কিন্তু আমার অ্যাকচুয়ালি বইটা লেখা। এটা পড়ার পরে কিন্তু তাকে আর কারো কাছে যেতে হবে না। কেন যেতে হবে না? সে তার সব প্রশ্ন উত্তর এখানে পেয়ে যাচ্ছে, কোথায় শিখবে সেটা পর্যন্ত বলা আছে এখানে, ঠিক আছে। তো আমি বলবো যে তাকে প্রশ্ন তৈরি করতে হবে। তার মনে ফ্রিল্যান্সিং সম্পর্কে দুনিয়ার কতগুলো প্রশ্ন আসতেছে, এই প্রশ্নগুলো তাকে ইউটিউব এবং গুগলে করতে হবে, বাংলায় অবরতে লিখে লিখে, এবং সেই উত্তরগুলো গেইন করতে হবে। এরপরে এটা হলো একটা একটা ধাপ। দেন সেকেন্ড ধাপ হচ্ছে ওই প্রশ্নের ভিতরে তাকে বলা হবে, তার সেকেন্ড স্টেপ হচ্ছে তাকে কাজ শিখতে হবে একটা, যে কোনো। আমরা যদি ক্যারিয়ার বলি, শব্দটা ক্যারিয়ার বলতে আমরা এখন বুঝি যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান, এন্টারপ্রেনারশিপ, এভরিথিং, ঠিক আছে। তো অবশ্যই ফ্রিল্যান্সিং ওই ক্যারিয়ারের মতো আরেকটা শব্দ। এটাকে শেখা যায় না, ক্যারিয়ারকে আমরা শিখতে পারি না। ক্যারিয়ারের মধ্যে কোন পেশা আছে সে শিখতে পারি। তো শুধু ফ্রিল্যান্সিং একটা শব্দ, এটার মধ্যে অনেকগুলো পেশা আছে, মানে অনেকগুলো কাজ আছে যেটা আমরা শিখতে পারবো। তো ধরেন যে কেউ গ্রাফিক ডিজাইনার, কেউ ওয়েব ডিজাইনার, এখন অনেকে বলে যে ফ্রিল্যান্সিং শিখতে কতদিন লাগে। ভুল প্রশ্ন। ফ্রিল্যান্সিং একটা পেশার নাম, তো এটা শেখা যায় না। এর মধ্যে কোন কাজ করছি সেটাকে শিখতে হবে। রাইট, এক্স্যাক্টলি। তো এই জিনিসটা আমরা বুঝতে পারি না। তো এখন কথা হচ্ছে যে কাজ শিখতে হবে, আর যে জিনিসটা দিয়ে কাজ করব সেটাকে ভালো জানতে হবে। আমি গাড়ি ড্রাইভিং করছি, 2 কিলোমিটার রাস্তা যাব, গাড়িটা কিনেছি আমি, গাড়িটার কোনটাকে গিয়ার বলে, কোনটাকে অ্যাক্সেলারেটর বলে, কোনটাকে হর্ন সুইচ বলে, আমি কিছু যদি না জানি তাহলে চালাতে পারবো না। ব্যাপারটা যেরকম কম্পিউটার দিয়ে কাজ করবো, অবশ্যই কম্পিউটারটা কি জিনিস, কিভাবে চলে, এটা আমাকে অবশ্যই জানতে হবে। এটাতে আমাকে একদম হাফেজ হইতে হবে, ঠিক আছে। কম্পিউটার, ইন্টারনেট। তুমি 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 একটু পরামর্শ যদি দাও যে এই মুহূর্তে তুমি যেমন বললা ওয়েব ডেভেলপমেন্টের কথা, গ্রাফিক ডিজাইনের কথা, আরো তো অনেক ধরনের কাজ কিন্তু এখন এই মার্কেট প্লেস গুলোতে অ্যাভেলেবেল আছে। কিন্তু আমাদের দেশের ছেলেমেয়েরা যে কাজগুলো করছে, তারা হয়তো এই ওয়েব ডেভেলপমেন্ট বা গ্রাফিক ডিজাইন অর ডাটা এন্ট্রি এই কাজগুলোতেই হয়তো বেশি করে, কিন্তু আরো তো অসংখ্য অপরচুনিটি আছে। অনেক আর্কিটেক্ট আছে যারা এই কাজগুলো করতে পারে, বিল্ডিং ডিজাইন করা, তারপরে এসইও তো অনেক ধরনের কাজ হচ্ছে, কন্টেন্ট রাইটিং, ব্লগিং, এই কাজগুলোতে আসলে কি ধরনের অপরচুনিটি আছে এই মুহূর্তে, এবং আমাদের দেশের ছেলেমেয়েরা যদি এখানে যেতে চায় তাদের প্রতি তোমার পরামর্শটা আমি একটু জানতে চাই। অবশ্যই, আমি এখন বলি আপনাকে, আপনি যেইগুলো স্কিলের নাম বললেন প্রত্যেকটা স্কিলের প্রয়োজন আছে। আমি কি আপনাকে এখন ডেসক্রিপশন দিব যে কোন স্কিলের ওয়ার্কারকে কখন প্রয়োজন হচ্ছে, বলে দিব কি আপনাকে? তুমি টোটাল ওভারঅল পুরো বাজারের অবস্থাটা বলো, যে এই যেমন আমি বললাম তোমাকে শুরুতে যে এই মুহূর্তে $1 ট্রিলিয়ন বাজার আছে, কিন্তু দেখা যাচ্ছে আমরা অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউট বলছে যে বাংলাদেশের টোটাল 6.5 লক্ষ যে ফ্রিল্যান্সাররা আছেন, রেজিস্টার্ড ফ্রিল্যান্সাররা, তাদের মধ্যে অ্যাক্টিভ ধরা যাচ্ছে যে 500,000, মানে 5 লাখের মতো। এবং বাংলাদেশ এই প্ল্যাটফর্মে, এই মার্কেট প্লেসে, ডিজিটাল মার্কেট প্লেসে বাংলাদেশের যেই ডিজিটাল লেবার বলা হচ্ছে তাদেরকে, যারা কাজ করছেন, তারা কিন্তু সবগুলো জায়গায় কিন্তু মানে সার্ভিস প্রোভাইড করছেন না। তারা হয়তো দেখা যাচ্ছে অধিকাংশই এই যে ওয়েব ডেভেলপমেন্ট করছেন বা গ্রাফিক ডিজাইন করছেন কিংবা এসইও তে কাজ করছেন, বাট আরো যে অসংখ্য, মানে এই যে মানে আউটসোর্সিং এর মার্কেটটা যে বিশাল,
আমেরিকাতে বলো বা ইউরোপে বলো বা অস্ট্রেলিয়াতে বলো, এই মার্কেটটা যে অনেক বিশাল, এবং এই বিশাল মার্কেটে যে আমাদের আরো অন্যান্য জায়গাতেও কাজ করার সুযোগ আছে, একজন অ্যাকাউন্টেন্ট তারও যে কাজ করার সুযোগ আছে, একজন অডিটর অবশ্যই। তারও যে কাজ করার সুযোগ আছে, একজন আর্কিটেক্টরের যে কাজ করার সুযোগ আছে, সেটা নিয়ে আমি তোমার মানে একটা গাইডলাইন যারা খুঁজছে তাদেরকে তুমি যদি দিতে চাও আর কি। আমি আপনাকে দেখাবো, আমি হ্যাঁ, একটু পরে দেখাবো আপনাদেরকে, সার্চ করে আর্কিটেকচার বলেছেন না, আমি দেখাবো। আচ্ছা, আমি বলি সেটা হচ্ছে আমরা কম্পিউটারে যত রকম কাজ করি ঠিক সব রকম কাজই অ্যাভেলেবল। এখন এটা হতে পারে এমন যে কোনো কাজের চাহিদাটা একটু কম, কোনো কাজের চাহিদাটা বেশি। যেমন বেশি। আর্কিটেকচার বলেছেন, এখন যদি আজকে যদি ওয়েব ডেভেলপমেন্টের প্রজেক্ট পোস্ট হয় 500, আর্কিটেকচারের হয়ে থাকে 30 থেকে 50টা। ঠিক আছে, রাইট। এটা আস্তে আস্তে বাড়ছে, কিন্তু এই যে এখন বাড়বে। যারা আর্কিটেকচার ইঞ্জিনিয়ার গুলো ছিল ঠিক তারা মনে করেন যে কিভাবে তারা এখন ইউরোপের কান্ট্রি গুলোতে তারা তো অফিস যাচ্ছে না, হোম কোয়ারেন্টাইনে থাকছে, তারা কিভাবে ডিজাইন গুলো করে দিবে। ঠিক আছে, রাইট। তো এগুলো কিন্তু এখন ফ্রিল্যান্সারকে দিয়ে করা হবে। ক্লিয়ার? তো প্রতিটা সেক্টরের কাজ আছে। যেমন আমি যদি একটু শুরুতে বলি, ধরেন যে একটা ই কমার্স ওয়েবসাইট স্টোর তৈরি করা হচ্ছে এখানে, এবং ই কমার্স সাইটটার জন্য তৈরি করতে গেলে প্রথমত কি লাগছে, এটা ডিজাইন করার জন্য যে প্ল্যানিংটা করবে তার জন্য একজন ওয়েবসাইট মকআপ ডিজাইনার, যেটা গ্রাফিক ডিজাইনাররা করে থাকে, তাদের প্রয়োজন হচ্ছে প্রথমে আগে এটা। ঠিক আছে, সেকেন্ড স্টেপে হচ্ছে এই ওয়েবসাইটটাকে কোডিং করে তৈরি করার জন্য আমাদের একজন ওয়েব ডেভেলপার প্রয়োজন হচ্ছে, ডিজাইনার প্রয়োজন হচ্ছে, সে কোডিং এ ডিজাইন করলো। এই থার্ড স্টেপ হচ্ছে একজন ওয়েব ডেভেলপার প্রয়োজন হচ্ছে, কি করবে সে, সেটাকে ডাইনামিক করে তুলবে। ঠিক আছে, ফোর্থে রাইট। যে সে যখন এটাকে ডাইনামিক করতে গেল ঠিক তখন ওয়েবসাইটের মধ্যে লোগো ডিজাইন করতে হচ্ছে, আমার গ্রাফিক ডিজাইনের প্রয়োজন এখানে। রাইট। লোগো ডিজাইনটা করতে হচ্ছে, বিভিন্ন ব্যানার ডিজাইন করতে হচ্ছে, বিভিন্ন তাকে অ্যানিমেশনাল ভিডিও তৈরি করে দিতে হচ্ছে, অনেক কিছু। এন্ড দেন হচ্ছে ওই ওয়েবসাইটে কন্টেন্ট লিখতে হবে অনেক। এই কন্টেন্ট লেখার জন্য কিন্তু ডেটা এন্ট্রি ওয়ার্কার্স, তারপর হচ্ছে আর্টিকেল রাইটার্স এর প্রয়োজন হচ্ছে, কপি রাইটার্স এর প্রয়োজন হচ্ছে। ঠিক তার আছে, মানে এখানে ক্রিয়েটিভিটির অনেক সুযোগ আছে, মানে হ্যাঁ, ক্রিয়েটিভ পিপলদের অনেক কাজের সুযোগ আছে। রাইট। এরপরে দেখেন যে এই ওয়েবসাইটটা, সে একটা ই কমার্স ওয়েবসাইট করছে, মার্কেটিং করবে, এটাকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসার জন্য তখন ওর প্রয়োজন হবে একজন এসইও ওয়ার্কার। SEO, রাইট। এরপর ওর প্রোডাক্টগুলোর ডিসক্রিপশন লেখার জন্য তার আবার কন্টেন্ট রাইটারের প্রয়োজন হচ্ছে। দেন হচ্ছে এই প্রোডাক্টগুলোকে শুধু সে একা না, সে কমিশনারে অ্যাফিলিয়েট করার সুযোগ দিচ্ছে আরো মানুষকে, অ্যাফিলিয়েট মার্কেটারদের প্রয়োজন হচ্ছে, দেন সিপিএম মার্কেটারদের প্রয়োজন হচ্ছে। দেন এরপরে আবার সে চাইলেই করতে পারে কি, ড্রপ শিপিং এর সুযোগ দিতে পারে তার ওয়েবসাইট থেকে, সেখানে ড্রপ শিপিং কেউ করতে চাইলে সেটারও কিন্তু সুযোগ আছে। ঠিক আছে, ওকে। একের পর এক। এন্ড দেন সে কিন্তু তার আমরা এখন ওয়েবসাইটে ঢুকলে দেখি দাঁড়াজ ওরকম, ইউটিউবে গেলে আমরা ইউটিউবে অনেক অ্যাড দেখি দাঁড়াজ পাচ্ছি না, তো সে যখন একটা অ্যাড দিবে, প্রমোট করবে, ঠিক তখন তাকে ইউটিউবার কেউ প্রয়োজন হচ্ছে। সো প্রত্যেকটা সেক্টরের কাজ কিন্তু প্রয়োজন আছে, এমন না যে এই সেক্টরের কাজ নেই, শুধুমাত্র মনোযোগ দিয়ে করে যেতে হবে। তো প্রতি একটা মনে করেন যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে প্রত্যেকটা সেক্টরের মধ্যে কাজ রয়েছে, এমন না যে শুধু। ওই ওয়েবসাইটের জন্য আবার কিন্তু দেখেন মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করে কেন, খুব ইজিলি মানুষের কাছে তার মানে সার্ভিসটা প্রোভাইড করার জন্য এখন তার একটা অ্যাপ্লিকেশন ডেভেলপার প্রয়োজন হচ্ছে। এটাকে আবার যেমন আমরা এখন facebook.com তৈরি করেছি, মার্ক জাকারবার্গ কি করলেন, ডেস্কটপে একটা মোবাইলে ফেসবুক অ্যাপ অন করার অপশন দিয়েছে, কেউ চাইলে কিন্তু মেসেঞ্জারও ডেস্কটপ ইনস্টল করতে পারে, মোবাইলও করতে পারে। তাহলে তার মোবাইলেরও লাগতেছে, কম্পিউটারের জন্য লাগতেছে। তাহলে প্রত্যেক জায়গায় যারা সিএসসি ডিপার্টমেন্টে লেখাপড়া করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছে, তারা কিন্তু ওই ডেস্কটপের কাজগুলো করে দিতে পারবে, আবার মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবে। তাহলে কোন ওয়ার্কারটা কাজ ছাড়া আছে আপনি আমাকে বোঝান, না, প্রত্যেকটা তুমি মানুষের কাজ আছে। তুমি ঠিকই বলেছো যে এখানে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট বলো বা গেম ডেভেলপমেন্ট বলো, 3D কাজ বলো, অ্যানিমেশনের কাজ বলো, অনেক ধরনের কাজই আছে। বাট জি, ওই এই কাজটা তুমি বলেছো সংখ্যা অনেক বেশি, সেই কাজগুলোর জন্য হয়তো দেখা যাচ্ছে যে আমাদের লোকজনই বেশি আগ্রহী হচ্ছে, এবং ওই কাজগুলো হয়তো একটু সহজ, বা যে কোনো পেশার লোকজনই হয়তো এই কাজগুলো করতে পারছে শিখে অল্প দিনে। কিন্তু একটা জিনিস আমি তোমার কাছে যেটা নাসিম জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা নানান সময় শুনি যে এই ফ্রিল্যান্সিং নিয়ে এক ধরনের ট্রেনিং প্রতারণা হচ্ছে। অবশ্যই। জি, এই হচ্ছে। ব্যাপারটা আমি তোমার কাছে একটু জানতে চাই। এই ব্যাপারটা আমি বলি আপনাকে, এই ব্যাপারটা হচ্ছে যেমন একজন মানুষ সে কিন্তু ফ্রিল্যান্সিং করে না, কিন্তু ফ্রিল্যান্সিং নামটা শুনলেই আর আমাদের চলাফেরা যদি মানুষ তখন দেখে, ঠিক তখন অ্যাকচুয়ালি রাইট। ভাবে যে কি করে সে, কেমনে সম্ভব। সত্য কথা, আমি যখন আমার গ্রামে যাই তখন আমাকে সবাই জিজ্ঞেস করে তুমি করো কি। অনেকে বলে যে সে মেমোরি দোকান করে, শহরের মধ্যে দোকান দিছে, বুঝছেন। আচ্ছা। এই হচ্ছে ব্যাপার। তো ওকে। এই যে জিনিসগুলো হচ্ছে, তো অনেকেই অবাক হয়, এবং তখন যদি কেউ বলে যে আমি শেখাবো, ঠিক তখন কিন্তু তার ভিতরে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হচ্ছে, আমিও শিখবো, আমিও হবো। ক্লিয়ার? আমাদের থেকে অনুপ্রেরণা নিয়ে এবং সেই অনুপ্রেরণায় সে এক্সাইটেড হওয়ার পরে কিন্তু শেখার জন্য আগ্রহ হচ্ছে, কিন্তু আমরা সেইভাবে কিন্তু সময় দিতে পারছি না।
এখন এই জায়গাটাতে অন্য কেউ এসে যে অ্যাকচুয়ালি প্রতারণা করবে সেই বলছে তোমাদেরকে শেখাবো এই করবো, তো তোমরা ভর্তি হও। দেখেন যে এখানে অনেকে ভর্তি হয়েছে, হয়ে দেখেন যে 15 দিন পরে সেই ট্রেনিং সেন্টারে নাই আউট, উধাও, এরকম হয়েছে। আবার এমন হয় যে 2000 টাকা দিয়ে ভর্তি হন, হওয়ার পরে কোর্স শেষে আপনি ফুল টাকাটা পে করবেন কাজের ইনকাম দিয়ে। তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এটাই যে 2000 টাকা এখন দিতে হচ্ছে কেন? কাজ করেই যেহেতু আপনাকে টাকাটা ফুলটা পে করবো, 15,000 টাকার কোর্স আমি 2000 টাকা দিয়েও নাকি ভর্তি হচ্ছে, আর 13,000 টাকা কাজ শিখে ইনকাম করে দিব, তাহলে ওই 2000 টাকাও ইনকাম করে দিব। হয় 2000 টাকা দিয়ে যখন 10 দিন পরে আর ভালো লাগছে না চলে যাচ্ছে, 2000 টাকায় তার ইনকাম, বুঝতে পারছে? তো এইখানে এই ধরনের ফ্রড গুলো হয়ে আছে। আরো অনেক সিস্টেম আছে, মানুষকে মনে করেন যে বিভিন্ন রকম রেফারেল সিস্টেম, ক্যাম্পেইন সিস্টেম দেখি আমরা এর আগে দেখেছি যে 2012 সালে 11 সালের দিকে ছিল ডলেন স্যার, মানুষের গরু ছাগল সব বিক্রি করে দিয়ে টাকা দিচ্ছিল যে আজকে যদি 20,000 টাকা জমা দিই আগামী 1 মাস পর থেকে আমার 15,000 টাকা করে মাসে আসবে, এই টাকা থেকে যাবে। ঠিক এরকম সিস্টেম, অনেক এমএলএম সিস্টেম দেখিয়েও কিন্তু মানুষের কাছে অনেক টাকা নিয়ে নেওয়া হচ্ছে। তো এগুলো আমাদের সঠিক জ্ঞান না থাকার কারণে আমরা অ্যাকচুয়ালি এই ফাঁদগুলোতে পড়ি, এন্ড দেন প্রবলেম। তো আমি তাদেরকে রিকোয়েস্ট করবো একটা অ্যাডভাইস, যারা শিখতে চাচ্ছেন, যারা মনে করেন যে আমি ইউটিউব থেকে শিখেছি, আমি ওয়েবসাইট দেখে দেখে শিখেছি, নিজের সেন্সে শিখেছি, আমার কোনো ট্রেনার ছিল না, ঠিক আছে? তো যারা শিখতে চায়, যদি মনে করে যে না আমার একজন মানুষকে লাগবে, আমি তার কাছে শিখবো, তাহলে আমি বলবো যে মানুষটার কাছে আপনি শিখতে যাচ্ছেন বা যে ট্রেনিং সেন্টার শিখতে যাচ্ছেন, দেখেন যে সেটার সিও, সেটার কোম্পানির মালিক, সে কি অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং করে কিনা, এবং যে মানুষটার কাছে আপনি শিখছেন সেও কি শিখে কিনা। সার্টিফিকেট নিয়ে বের হওয়া, একটা স্কিল নিয়ে বের হওয়া, আর একটা কোম্পানিতে চাকরি করে আসার আকাশ জমিন তফাৎ। তার এক্সপিরিয়েন্স অলরেডি আছে, ঠিক আছে? কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে বের হওয়ার পরে সে অলরেডি 5 বছর বা 2 বছর চাকরি করেছে একটা কোম্পানি, তার অভিজ্ঞতাটা ভালো। কারণ আমিও তো একদিন না একদিন তার মধ্যে চাকরি করতে যাচ্ছি। সো আমি সেই চাকরিতে যাই নাই, আমি শিখাতে আসলাম সেই চাকরির মধ্যে কি হয়, অসম্ভব ব্যাপার। তার মানে তুমি বলতে চাচ্ছ যে ফ্রিল্যান্সিং যদি কারো কাছ থেকে শিখতে হয়, কাউকে যদি মেন্টর বানাতে হয়, গুরু বানাতে হয়, তাহলে ওই মানুষটাকে বানানো উচিত যে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি মার্কেট প্লেসে কাজ করছে, তার বিভিন্ন ক্লায়েন্টের সাথে তার যোগাযোগ আছে এবং নিয়মিত কাজ করছে, ওইরকম কাউকে গুরু বানানো উচিত বা মেন্টর বানানো উচিত। আমি ক্লিয়ার। আরেকটা জিনিস আমি তোমার কাছে জানতে চাই, যে অনেক চমকদার বিজ্ঞাপন দেখি মাঝে মধ্যে, বুঝছো? আমি নিশ্চয়ই কনফিউজ হয়ে যাই, যে দেখি যে 2 মাসে এসইও শিখিয়ে দিচ্ছে এবং ঘরে বসে $2,000 আর্ন করুন, এই ধরনের খুব চমকদার বিজ্ঞাপন। তো এইটা দেখে তুমি যদি একটু বলো যারা আমাদেরকে শুনছেন, যে আসলে কি এই 2 মাসে এসইও শিখে $2,000 আর্ন করা কি এত সহজ? এটা আমার কাছে আমি বলবো অসম্ভব ব্যাপার। আরো টাইম, এসইও শিখতে অনেক টাইম লাগবে, 3 থেকে 4 মাস লাগবে অন্তত। আমি যে কোনো স্কিলকে বলবো 6 মাসের নিচে এটার টাইম না দিয়ে ইনকামের ধান্দা করাটাই বেকার, ঠিক আছে? তো সেক্ষেত্রে যেগুলো অ্যাড দেখা যাচ্ছে, আমি বলবো যে আপনারা কাজ করেন, যাদেরকে দেখে এই প্রমোশনটা করছে তারা ঠিক তাদের অ্যাকাউন্ট চেক করেন। যতজনকে দেখিয়ে করেছে ততজনের অ্যাকাউন্ট চেক করা থাকবে। যেমন আমি কয়েকটা ছেলেকে প্রমোট করেছি আমার গেস্ট হিসেবে, তারা ক্লাস 10-এ পড়ে এবং 5 মাসে $500-700 আয় করে। আমি ডিরেক্টলি লাইভে গিয়ে তাদের অ্যাকাউন্ট ট্রানজাকশন দেখালাম, যে মিথ্যা কথা বলিনি আমরা। দেখেন, ঠিক এখন বর্তমান সময়ে এমন দাঁড়িয়েছে যে তাদের প্রুফ না নেওয়া ছাড়া এদেরকে বিশ্বাস করা কখনোই যাবে না। তো সাধারণ মানুষ এই ধরনের ফাঁদগুলোতে অনেক পড়ে থাকে। ধরেন যে এমন হচ্ছে ব্যবস্থা যে একজন ফ্রিল্যান্সিং করে মোটামুটি ইনকাম করছে, তার প্রতি মাসে ইনকাম 30 থেকে 40,000 টাকা, সে একটা ট্রেনিং ইনস্টিটিউট দিয়ে বসে আছে এবং ট্রেনার সেট করেছে কাদেরকে, সে কয়েকটা ছেলেকে শিখিয়েছে, তারা জীবনে ফ্রিল্যান্সিং করে নাই, তাদেরকে শুধু শিখাইছে শুধুমাত্র কি করার জন্য, এই কাজ শেখানোর জন্য। সে একজন ওই ট্রেনিং সেন্টারের মালিক, সে কিন্তু ফ্রিল্যান্সিং করে, বাস ওইটা ভালো কথা। কিন্তু যাদেরকে দিয়ে শেখাচ্ছে তারা কিন্তু কেউ কিছু করে না, ওকে দেখে সবাই স্টুডেন্ট হচ্ছে কিন্তু ও জীবনে ক্লাসই নেয় না। এইভাবে করলে কিন্তু হবে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তুমি খুবই চমৎকার বলছো। আমি একটু কিছু প্রশ্ন নিতে চাই নাসিম। অনেকে অনেক প্রশ্ন করেছেন, আমি সেই প্রশ্নগুলো একটু নিতে চাই। এখানে একজন লিখেছেন, রিফাত রোহানুর লিখেছেন, ওয়েব ডিজাইনের একটা কোর্স করান ভাইয়া প্লিজ। তো তোমার কি কোনো ইউটিউবে কোনো কোর্স টোর্স কি তুমি ডিজাইন করেছো ওয়েব ডিজাইন নিয়ে? আচ্ছা, আমি এটার একটা উত্তর দেই। আমি 6টা ব্যাচ করিয়েছি, টোটালি 6টা ব্যাচ করিয়েছি ইয়ে করার জন্য, ফ্রিল্যান্সিং শেখানোর জন্য, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। আমি এটাতে এক্সপার্ট, অন্য কোনো সেক্টরে শেখাইনি। 6টা ব্যাচের মধ্যে মনে করুন যে 100-200 জন করে অ্যাডমিশন নিত এবং নিয়ে সেখানে শিখতো। এবং সব থেকে একদম মানে কি বলে, সব থেকে চিপেস্ট যে একটা রেট সেটা নিতাম আমি। লাইক হচ্ছে বাইরে গেলে ওরা 20,000 পর্যন্ত কোর্স দিত 6 মান্থস, এবং এভরি একদিন পর পর আমি সময় দিতাম 2.5 থেকে 3 ঘন্টা করে, এবং এটাতে আমি 6,000 পে করাইতাম তাদেরকে। প্রতি মাসে তারা 1,000 করে পে করতো। কেন করছি এটা? এটার একটা আমার এই যে জুমের ফি দিতে হয়, তারপরে অনেক খরচ আছে আনুষঙ্গিক, এগুলো নিয়ে। তো
তো এটা করে আমি 6টা ব্যাচ করেছি। এখন দেখছি যে না, আমি আমার অনেকগুলো কাজে ব্যস্ত হয়ে গেছি, যার কারণে কিন্তু আমি আর কোর্স করাতে পারছি না। এটাকে আমি স্টপ করেছি। এখন এটাকে আমি সিস্টেমেটিক্যালি অন্য সিস্টেমে ডাইভার্ট করছি, যে আমি এখন একা শেখাবো না, এখন মানুষ মানুষকে শেখাবে, যারা পারে না তারা তাদেরকে শেখাবে। কিভাবে? আচ্ছা। ধরেন যে একটা মানুষ যখন ফ্রিল্যান্সিং শিখতে আসছে, আমি বলি আপনাকে, ধরেন আপনি অনেকগুলো আজকে আইডিয়া পেয়ে গেলেন, তো হুম। আপনি কিন্তু একটা ফুল কোর্স করতে যাবেন না, আপনার যতটুকু ঘাটতি ঠিক ততটুকু পাইলে কিন্তু আপনি স্যাটিসফাইড। তো এরকম অনেকে আছে যারা কোর্স করতে যায়, তারা দেখেন যে অনেকেই 40% জানে, 50% জানে, তো তার 60% হলে কিন্তু তার কিন্তু একটা টাকা বেঁচে যায়। শুধু 60% শিখতে পারলে কিন্তু সে পুরো ফ্রিল্যান্সিং শিখে গেল। তো সে কিন্তু এই 60%-এর জন্য একটা 100% একটা কোর্স পারচেজ করতেছে 20,000 টাকা দিয়ে। এটা যেন না হয়, আমি কি করেছি, আমার ক্লাব করেছি। ধরেন যে আচ্ছা। 1 থেকে 10 পর্যন্ত জানতে হবে ফ্রিল্যান্সিং শেখার জন্য। তো আপনি মানুষটা হয়তো জানেন 2, 4, 6, 8 and 10, মাঝখানে 1, 3, 5, 7, 9 আপনি জানেন না। এবার আমি যদি মনে করেন যে 1, 3, 5, 7, 9 জেনে থাকি, বাট এরপরে 2, 4, 6, 8, 10 আমি জানি না, আমি যদি এক জায়গায় দাঁড়াই, তাহলে আপনি আপনারটা আমাকে শেয়ার করেন, আমি আপনারটা শেয়ার করলাম, আমরা কিন্তু লেভেল 10 জেনে গেলাম। ঠিক আছে? তো এই ধরনের দুইটা সেক্টরের মানুষকে আমরা একটা ক্লাব করেছি, এফএনস ক্লাব। এই ক্লাবের মধ্যে অ্যাড করে দিচ্ছি, একে অপরকে প্রশ্ন করে কিন্তু শিখছে। আর এইটার যে আনুষঙ্গিক কাজগুলো, সেটা হচ্ছে আমরা প্রতি সপ্তাহে একটা করে ওয়েবিনার করব, লাইক সেমিনারকে ওয়েবসাইট মানে অনলাইনে যখন করি, এটাও একটা ছোট ওয়েবিনার চলছে। আমরা যেহেতু মানুষ নিচ্ছি না, আমরাই করছি। এরকম 500 থেকে 1000 মানুষকে নিয়ে আমরা একটা করে ওয়েবিনার করব, শুধুমাত্র প্রশ্ন উত্তর, আর কিছুই না। 7 দিনে আমরা ভিডিও প্রোভাইড করব, এই ভিডিওগুলো দেখেন এবং এটার যে প্রশ্নগুলো আপনাদের জাগে নোট করে রাখেন। এই 7 দিন পরে আমরা আবার লাইভে এসে আপনাদের সেই উত্তরগুলো দিব, আপনারা এই ওয়েবিনারে জয়েন করতে পারবেন এবং সেই উত্তরগুলো তার উত্তর নিয়ে চলে যাবে, ফিক্স করলো এবার আবার নেক্সট 7 দিনের জন্য। ঠিক এইভাবে করে আমরা, যে আমি আমার বইতে শেয়ার করি 16টা ক্যাটাগরি, ঠিক 16টা ক্যাটাগরির জন্য আমরা শিখে যাব। তো এই উদ্যোগটা আমরা এই করোনা ভাইরাসের ঝামেলাটা শেষ হলে এটা স্টার্ট করে দিব। এটা আমাদের সব জায়গায় শেয়ার করা আছে, এভাবে শেখাবো, কোর্স করাবো। চমৎকার, চমৎকার, ওয়ান্ডারফুল এখানে আইডিয়া। অনেক পেমেন্ট বেঁচে যাবে। যে যার মনে করেন যে 5টা ক্লাস লাগবে, সে কেন বা 6 মাসের একটা কোর্সের টাকা দিবে? কি প্রয়োজন? সে 5টা ক্লাসই করুক না। ওয়ান্ডারফুল। আসাদুল ইসলাম প্রশ্ন করেছেন যে জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে চান উনি, কোন কাজটা শিখলে ভালো হবে জানাবেন। ওকে, এখন জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে যায়, এই পারপাসটা জানতে হবে যে জবের পাশাপাশি কেন, এক্সট্রা ইনকাম, নাকি তিনি জব ছেড়ে এটাকে ড্রাইভার্ট হতে যাচ্ছে। যদি এটা বলে, দুইটা উত্তর আমি একবারে দিয়ে দিচ্ছি। যদি জব ছেড়ে ফ্রিল্যান্সিং এ আসতে যায়, তাহলে আমি বলবো একটা ভালো একটা স্কিল অর্জন করতে হবে। সেটা হতে পারে এসইও, হতে পারে গ্রাফিক ডিজাইন, হতে পারে ভিডিও এডিটিং, হতে পারে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, হতে পারে অ্যাপ ডেভেলপমেন্ট। বাট আমি যতদূর দেখেছি যারা জব করছেন, তাদের এইসব শেখার মতো সময়টা থাকে না। আমি যদি আপনাকে বলি আজকে যে ভাইয়া আপনাকে আমি 6 মাস সময় দিলাম, আপনি ওয়েব ডিজাইন শিখে থাকেন, আপনি আপনার বিভিন্ন কাজে ব্যস্ত, আপনি পারবেন না। তো সেরকম যদি পজিশনে কেউ থেকে থাকে, তাহলে বলবো যে যারা জব করছেন, তারা যদি এক্সট্রা একটা আর্নিং চান এবং সাস্টেইনেবল প্যাসিভ ইনকাম, তাহলে আমি তাদেরকে বলবো যে বিভিন্ন স্কিল দিয়ে একটা নিশ সিলেক্ট করে ব্লগিং করতে পারেন, অথবা আপনারা ইউটিউবিং করতে পারেন। দুইটা অপশন দিলাম। আর নয়তো বা ডেটা এন্ট্রির কাজগুলো করতে পারেন। এর পাশাপাশি আপনারা যে কোনো, আমার যে 16টা আমি স্কিল দিয়েছিলাম বইতে, এই 16টা স্কিল যে কোনো একটা স্কিল বেছে নিয়ে শিখতে পারেন। আমি এটাও বলেছি, 1 নম্বরে যদি গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন দিয়েছি, 2 নম্বরে গ্রাফিক ডিজাইন দিয়েছি। 1 নাম্বারটা 2 মাস ট্রাই করুন, যদি না পারেন দেন 2 নাম্বারটাতে যান। আমি সবসময় বলবো যে হাই কোয়ালিফাইড কাজগুলো ট্রাই করে দেখেন, যদি না পারেন একান্তে, তখন লো কোয়ালিটি গুলো যান। ঠিক আছে? তো এভাবে করতে পারেন আপনারা। ডেটা এন্ট্রি কাজ করেন এন্ড হচ্ছে একটা ওয়েবসাইট খুলে সেখানে ব্লগিং করেন, আর আর এর পাশাপাশি আপনি কাজ শিখেন, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। জয়ের পাশাপাশি করা যাবে। আচ্ছা, এখানে রাহুল সরকার লিখেছে ইংলিশ প্র্যাকটিস করছি কিন্তু ফরেনারদের কথা স্পষ্ট বুঝি না, কিছু বলেন। ওকে, দেখেন ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে কথা বলতে হবে এর কোনো মানে না। আপনি কথা বলতে হবে না, আপনি চ্যাটিং করতে পারেন। কারণ এটা একদম আদিকালের একটা নিয়ম। যারা ফ্রিল্যান্সিং মানে প্রজেক্ট করিয়ে নেয় বা এরা, তারা সবাই জানে যে এদের সাথে চ্যাট করতে হয়। এরা বিভিন্ন কান্ট্রি থেকে থাকে, এরা নেটিভ ইংলিশ বলতে পারে না। আর যারা বলতে পারে তাদেরকে একটু বেশি ফেসিলিটি দিয়ে থাকে তারা। ঠিক আছে? যেমন আমি একজন ভালো ওয়ার্কার, আর আমি যদি ইংলিশে নেটিভ ইংলিশ কথা বলতে পারি, অ্যাকসেন্ট ঠিক থাকে আমার, তাহলে ক্লায়েন্ট একবার কাজ করে আমাকে বারবার কাজ করাবে, কারণ তার সাথে কমিউনিকেশন ভালো। তো যে জায়গায় কমিউনিকেশন থাকে না, সেই জায়গায় কিন্তু একটা প্রজেক্ট করিয়ে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে শুরুর দিক থেকে আপনি চ্যাটিং করে করে প্রজেক্ট করতে পারেন। আর যদি পারেন ইংলিশের অ্যাকসেন্ট ঠিক করেন, আপনার নেটিভদের মতো কথা বলতে শিখেন, দেখেন এটার জন্য আর অনেক বেনিফিট পাবেন। আমি একটা আমার ক্লায়েন্টের কাছ থেকে প্রায় 2014 সাল থেকে কাজ করি, আজ পর্যন্ত তার সাথে রেগুলার কাজ করে যাচ্ছে। শুধু আমাদের কমিউনিকেশন ভালো, আমরা অনেক আড্ডা দেই, ফোনে অনেক কথা হয়, ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, ওয়েব কনফারেন্স তার সাথে আমার। সো এগুলো হলে ওরা অনেক খুশি হয়
তো এটাকে বাড়ানোর চেষ্টা করেন, বাট এমন না যে কথা না বললে ভাই আপনি চাকরি পাবেন না বা জব পাবেন, এরকম কোনো কিছু না, পাবেন আপনি। আচ্ছা, ফরহাদ জামিল জিজ্ঞেস করছে তোমাকে যে উনি একজন সিভিল ইঞ্জিনিয়ার, উনি বলছে উনি অটোক্যাড জানে, উনি কি চাকরির পাশাপাশি কিছু করতে পারে কিনা? ওকে, অটোক্যাড আমি একটু দেখি আজকে অটোক্যাড এর কোনো প্রজেক্ট আছে নাকি। অটোক্যাড আচ্ছা, আমি সার্চ করে দেখলাম অটোক্যাডের অনেকগুলো প্রজেক্ট আছে আজকে। অটোক্যাড দিয়ে তিনি যদি আর্কিটেকচার ডিজাইন করতে পারে, তিনি যদি বিভিন্ন ভালো ভালো বাড়ির নকশা তৈরি করতে পারে, তাহলে তার জন্য অনেক ভালো ভালো প্রজেক্ট রয়েছে, সে কাজ করতে পারবে তার স্কিলটা দিয়ে। বাট এই আমি বলে দিই একটু, এই ধরনের কাজগুলোর কি বলে সার্কুলার গুলো খুব কম থাকে। নাসিম, তুমি এই প্রশ্নটা নিয়ে নাও, তাহলে একসাথে দুটো আনসারই হয়ে যাবে। এখানে সাবরিনা জাফরিন জানতে চেয়েছেন যে কিভাবে কাজ পাবেন, মানে কাজগুলো কিভাবে উনি পাবেন, গ্রাফিক ডিজাইনার উনি। ভাইয়া কাজগুলো কিভাবে, গ্রাফিক ডিজাইনার এইগুলো কাজ পাওয়ার জন্য মার্কেট প্লেস খুঁজতে হবে। আমরা যদি সারাদিন ওই ইয়েতে পড়ে থাকি, ফেসবুকে পড়ে থাকি, তাহলে হবে না। আমাদেরকে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে কাজগুলো কোথায় পাওয়া যায়। আমরা অনেকেই জানি না যে এরকম এই ফেসবুকের মতো আর অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে মানুষ প্রতিনিয়ত থাকে অনলাইন, ফেসবুকের মতো অনলাইন থাকে। আমাদের লাইফটা কেমন জানেন, যে আমরা যখন ফেসবুকে আসি দেখি তখন আমাদের ফ্রেন্ড সার্কেল থাকে। আমার মতো একটা সাধারণ ছেলে হয়তো বা রাতে ফেসবুকে ফ্রেন্ডের সাথে চ্যাট করে, আর আমরা ফ্রিল্যান্সাররা করি কি, ওই সমপরিমাণ চ্যাট লিস্টে মানুষ থাকে কিন্তু তারা থাকে আমাদের ক্লায়েন্টস। বুঝে গেছে? ফেসবুকে না, সেটা অন্যান্য ওয়েবসাইটে থাকে। তো freelancer.com-এ যান বা আপওয়ার্কে যান অথবা ফাইবারে যান, বা আপনি যেতে পারেন ট্রুল্যান্সারে যেতে পারেন, গরুতে যেতে পারেন, অথবা iFreelance, যে কোনো একটা ওয়েবসাইটে চলে গেলে হবে। বাট আমি রিকমেন্ড করবো fiverr.com থেকে শুরু করেন, সেখানে প্রজেক্ট পাবেন আপনি। আচ্ছা, এখানে তানভীর জিজ্ঞেস করেছে, তানভীর আহমেদ, যে বাংলাদেশ থেকে নাকি প্রেজেন্ট আর্নিং সাইটস গুলো ব্লক হয়ে আছে, ব্লকড হয়ে যায়, এটা কি সত্য কিনা? এই আর্নিং সাইট, এটা একটা বিরক্তিকর প্রশ্ন। মানে আর্নিং সাইট কি বোঝাচ্ছে তিনি জানেন? এটা হচ্ছে যে কোন একটা ওয়েবসাইট থাকবে, সেখানে আমি ক্লিক করতে পারবো, ভিডিও দেখতে পারবো, দেখলে আমার একটা ইনকাম জেনারেট হবে। দিস ইজ টোটালি ফেক। এইগুলো যদি যারা ট্রাস্ট করে তারা লাইফে আসলে কিছু করতে পারবে না। সো এই ধান্দাটা সবাইকে বাদ দিতে বলবো। আর্নিং সাইট, আর্নিং অ্যাপ, এগুলো বাদ দিয়ে আপনি হাত দিয়ে যে কাজটা করবেন, ঠিক সেটা হচ্ছে আপনার সারা জীবন থাকবে। আমি একটা মোবাইলে একটা অ্যাপের মাধ্যমে কাজ করি, মোবাইল টিভি ইনকাম আসতেছে প্রতিদিন $1.50 করে, কিন্তু এটা যদি অ্যাপটা বন্ধ হয়ে যায়, আমার থাকলো কি? কোনো কিছু না, শুধু টাইমটা নষ্ট করলাম। এইটার উত্তর হবে না। ফ্রিল্যান্সারদের বিশ্বে কি রকম চাহিদা আছে বাংলাদেশিদের? বিশ্বে বাংলাদেশ এখন পৃথিবীর 3 নম্বর পজিশনে আছে, সেকেন্ড পজিশন, ইন্ডিয়া ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন। সো এটা এক নম্বর পজিশনে যেতেও পারে, বলা যায় না। হ্যাঁ, আমরা চাই বাংলাদেশ 1 নম্বরে যাক। ফাহিম লিখেছেন যে আমি ডাটা এন্ট্রি, এক্সেল, ওয়ার্ড এর কাজ জানি, আমি কি এগুলো দিয়ে ফার্স্ট স্টার্ট করতে পারবো কিনা? ওকে, ডেটা এন্ট্রির থাউজেন্ডস অফ প্রজেক্টস, হাজার হাজার লক্ষ লক্ষ, সবথেকে বেশি প্রজেক্টস ডেটা এন্ট্রিতে। বাট এটা ইজি কাজ হওয়াতে এখানে আবার কম্পিটিশন অনেক বেশি। ঠিক আছে? তো ডেটা এন্ট্রি কোনো কিছু শিখতে হয় না। আপনি যদি মোটামুটি অফিস ওয়ার্ড এগুলো ভালো জানেন, ইন্টারনেট ভালো শেখেন, এন্ড হচ্ছে আপনি ইংলিশ মোটামুটি ভালো পারেন, তাহলে ক্লায়েন্ট আপনাকে 1 ঘন্টা ট্রেনিং করাবে। উনি নক দিয়ে আপনার সাথে কথা বলে ভালো লাগলে সে আপনাকে বুঝিয়ে দিবে কি কি করতে হবে না করতে হবে। বাট অন্ততপক্ষে 60% আপনাকে জানতে হবে, 40% কিন্তু সে শিখিয়ে দিবে। দ্যাটস ইট, আপনি কাজ শুরু করতে পারেন যদি ইংলিশ ভালো হয়ে থাকে। একজন ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ারিং জানতে চেয়েছেন, জিয়াউদ্দিন মজুমদার। ডেটা সায়েন্স ইঞ্জিনিয়ারিং, তার আসলে স্পেসিফিক কাজগুলো কি এর মধ্যে, এটা আমার জানা নেই। ডেটা সায়েন্টিস্টরা মেইনলি রোবোটিক্স এইসব নিয়ে মনে হয় কাজ করেন। আচ্ছা, এইসব নিয়ে যদি কাজ করেন তাহলে এইগুলো প্রজেক্ট খুব সীমিত, খুবই সীমিত আছে, কাজ করতে পারবে, সার্চ করে দেখতে হবে তাকে। Is there any opportunities for geographic information system? Yes. অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনি আজকে জানেন যে করোনা ভাইরাসের যে ম্যাপটা, ঠিক সেটাও কিন্তু ওনাদের মতো মানুষরাই তৈরি করেছে। সো এই ধরনের প্রজেক্ট অনেক আছে, অবশ্যই আছে, কাজ করতে পারবেন। জন হপকিন্সের যে ম্যাপটা তৈরি করেছে। আচ্ছা, অসংখ্য প্রশ্ন নাসিম, এই প্রশ্নের সবগুলো উত্তর তোমাকে দিতে গেলে আজকে আমার মনে হয় আরো অনেক চলবে, আপনি সারা রাত উত্তর দিয়ে শেষ করতে পারবেন না। রাইট, আমার মনে হয় যে আমি তোমাকে একটু রিকোয়েস্ট করবো যে তুমি একটু তোমার যখন ফ্রি সময় থাকে ওই সময়টা যদি তুমি একটু এই প্রশ্নগুলো একটু দেখো, দেখে যদি কিছু আনসার করো, আমার মনে হয় অনেকে উপকৃত হবে। আর যারা প্রশ্ন করেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে ফ্রিল্যান্সার নাসিম চমৎকার একটা বই লিখেছে, ইন্টারনেট থেকে আয়। আমি একটা গ্রুপের কথা বলবো ভাই, একটা গ্রুপের কথা বলে দিচ্ছি। সেই গ্রুপে গিয়ে প্রশ্ন করলে আমাদের অনেকগুলো মেম্বার্স আছে,
তারা সেখানে অলওয়েজ রিপ্লাই করে। এই প্রশ্নগুলো এখানে না করে যদি ওখানে করতো তাহলে এখানে আমি একা উত্তর দেবো, তো ওখানে প্রায় আমার 200-300 জন উত্তর দেবে, সেম উত্তরটাই পাবে। এফএনস ক্লাব লিখলে চলে যাবে, পাবেন আপনি। And also your YouTube channel যেটা আছে ফ্রিল্যান্সার নাসিম, সেখানে সাবস্ক্রাইব। এবং আমি রিকোয়েস্ট করব স্পেশালি যে এই বইটা তারা যেন সংগ্রহ করে। তুমি যে বইটা লিখেছো, যেটা হাজার হাজার কপি বিক্রি হয়েছে, এই ইন্টারনেট থেকে বইটা যেন তারা সংগ্রহ করে, তাহলে তাদের অনেক প্রশ্নের আনসার তারা এই বইটা থেকে পেয়ে যাবে। তুমি কি এই বইটার কোনো অনলাইন ভার্সন করেছো? আপাতত এখন পর্যন্ত করা হয়নি, তবে আমি চেষ্টায় আছি করে ফেলবো। এটা যদি অনলাইনে পাওয়া যায় সেক্ষেত্রে অনেকে উপকৃত হবে। আমার মনে হয় তুমি এই ব্যাপারে একটু চিন্তা করতে পারো। হয়তো তোমার রয়্যালিটির দিক দিয়ে হয়তো তোমার কিছু লস হবে, এটা আমার দেখার কোনো বিষয়ই না। ওকে, বই দিয়ে সংসার চলে না, বই দিয়ে মানুষের সংসার চলে না। তো এটা জাস্ট একটা কি আছে যে বইটা লিখেছি, এই কষ্টের থেকে একটা ফল আসতেছে, এটা জাস্ট স্যাটিসফ্যাকশন। এটা দিয়ে আহামরি কোনো কিছু হয় না। আমরা কিন্তু আদর্শ থেকে আমাদের যাদের বই বেরিয়েছে, আমরা বেশিরভাগই আমাদের বইয়ে কিন্তু আমরা ওই যে মানে ইন্টারনেট ভার্সন ছেড়ে দেওয়ার জন্য আমরা অনুমতি দিয়ে দিয়েছি, এবং অলরেডি এগুলো রকমারের ওই যে ইবুকটা যেটা আছে, মানে কি বলে যে এটা, আমার কালকে রকমারিতে কথা হয়েছে এবং তারা আমাকে বলেছে যে বইটা আমরা পিডিএফ করব। বললাম যে ঠিক আছে, মুঠো বইতে এখন পাওয়া যাচ্ছে এটা, মুঠো বই আমরা করে দেব। সো থ্যাংক ইউ নাসিম ফর ইওর টাইম। তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। And I believe যে আমাদের যে এই যে বিশাল একটা অপরচুনিটির মুখে আছে, সবাই শুধু হতাশার কথা বলছে, আজকে বিশ্বাস করি যে তোমার সাথে কথা বলার পরে মানুষের মধ্যে হতাশাটা একটু দূর হবে, যারা চাকরি নিয়ে টেনশনে আছেন, কি করবেন ভাবছেন, বেকার আছেন। কারণ দেখো এই যে $1 ট্রিলিয়ন মার্কেট, এইটা যে বলা হচ্ছে এখন 1.5 ট্রিলিয়নে যাবে একসময়, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে নাসিম যে এই মার্কেটটা ডমিনেট করছে কিন্তু এশিয়া। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, এবং আমরা উই আর দ্য সেকেন্ড লার্জেস্ট সাপ্লায়ার ইন দ্যাট আউটসোর্সিং মার্কেট ইন দ্য এশিয়ার মধ্যে এতগুলো দেশ ফ্রিল্যান্সিং করে কিন্তু বাংলাদেশ সেকেন্ড পজিশনে, এই দিক দিয়ে কিন্তু আমরা হাইলাইটেড। অ্যাবসলিউটলি। তো এই যে একটা বিশাল অপরচুনিটি, আমি বিশ্বাস করি যে তোমার এই আলোচনা এবং তোমার এই গাইডলাইন, তোমার প্রচেষ্টা, তোমার চেষ্টা, তোমার ইউটিউব চ্যানেল, তোমার লেখা বই, প্রত্যেকটা জিনিস মানুষকে সাহায্য করবে, সহযোগিতা করবে। এবং আজকে যে 5 লাখ অ্যাক্টিভ ফ্রিল্যান্সার কিংবা 6.5 লাখ রেজিস্টার্ড ফ্রিল্যান্সার, অনেকে বলেন বাংলাদেশে নাকি 2 মিলিয়ন বিভিন্ন ধরনের স্কিল শিখেছেন, এরকম 2 মিলিয়ন লোক আছেন, মানে প্রায় 20 লাখ লোক আছেন। আমরা চাই এটার সংখ্যা যেন বেড়ে 1 কোটি হয়ে যায়, অন্তত 10 মিলিয়ন মানুষ যেন প্রস্তুত থাকে। এক্স্যাক্টলি, যেন এই বাজারটাতে আমরা যে ধরনের ডিমান্ড তৈরি হচ্ছে তাতে যেন সাপ্লাই চেইনটা ঠিক মতো আমরা দিতে পারি। এবং সামনের দিনগুলো যেহেতু বলা হচ্ছে যে, হ্যাঁ বলো। আমি স্বপ্ন দেখি এটাই যে ইন ফিউচার, খুব অদূর ভবিষ্যতে যেন বাংলাদেশের যে রেমিটেন্স আয়ের যে সব থেকে বড় উৎস, এটা আইসিটি হবে, আমি বিশ্বাস করি। আমি একটা জিনিস নাসিম তোমাকে বলি যে আমি বিশ্বাস করি যে বাংলাদেশে ডলার তো আমরা আয় করি, আমরা যে জিনিসগুলো আমরা এক্সপোর্ট হয়, যেমন গার্মেন্টস এক্সপোর্ট করছি, আর আমরা এখন ইন্টারনেটের মাধ্যমে এই ফ্রিল্যান্সারদের সেবাগুলো আমরা এক্সপোর্ট করছি। সো এখানে আমি একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি, গত বছর, বলো প্লিজ। হ্যাঁ, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ডিস্টার্ব হচ্ছে হয়তো, আমি শেয়ার করে দেই। সেটা হচ্ছে যে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে আমি যদি বলি যে যদি গার্মেন্টস দিয়ে একটা ডলার আয়ের যদি আমরা একটা অপশন খুলে দেই, লাইক হচ্ছে আমরা কাপড় চোপড় এক্সপোর্ট করছি, সেটার পরে আমরা ডলার পাচ্ছি বাংলাদেশে এবং একটা ভালো প্রফিট জেনারেট করতে পারছি। কিন্তু এই গার্মেন্টসটাতে ধরেন যে একটা কোম্পানিতে 100 জন কাজ করছে, 100 জন কাজ করার জন্য তাকে প্রায় কয়েক কোটি টাকা খরচ করে কিন্তু মেশিন বসাতে হচ্ছে, তারপরে স্কিলড ওয়ার্কার নিয়ে আসতে হচ্ছে, সবকিছু মেনটেন করে এখানে হয়তোবা তখন প্রতি মাসে 1 লক্ষ বা 2 লক্ষ বা 5 লক্ষ ডলার প্রফিট থাকছে, রাইট? এবং এইটার ভাগিদার কিন্তু সেই গার্মেন্টস শ্রমিকরাই, যে তাদের কষ্টের ফলে কিন্তু সেই প্রফিটেড ডলারটা, রেমিটেন্সটা বাংলাদেশ ঢুকছে। ঠিক আছে, আমরা যেটা ভাবি একটা ফ্রিল্যান্সার উইদাউট এন ইনভেস্টমেন্ট সেই 100 জন গার্মেন্টস শ্রমিকের কাজ করে সেই সমপরিমাণ ডলারটা নিয়ে আসতে পারে। আমার পরিচিত এমন অনেকেই আছে যারা প্রতি মাসে 10,000 12,000 পর্যন্ত ডলার আয় করে থাকে। একজন মানুষ একাই যদি 20 লাখ টাকা বাংলাদেশে ঢোকাতে পারে রেমিটেন্স, তাহলে তার তো প্রয়োজন হয় না বিশাল বড় গার্মেন্টস করার জন্য। সো আমি মনে করি যে বাংলাদেশ থেকে যদি এরকম বেশি বেশি ফ্রিল্যান্সার তৈরি করা যায়, তাহলে আমাদের এই গার্মেন্টস ফ্যাক্টরি গুলো থেকে যেটা হচ্ছে এটা তো হবেই, এন্ড আমরা কিন্তু রেমিটেন্সের দিকে অনেক বেশি এগিয়ে যেতে পারবো।
আমি প্রিয় দর্শক আপনাদেরকে বলি যে আমাদের এক্সপোর্ট ইন্ডাস্ট্রি, আমাদের জিডিপির অনেকটাই আসলে নির্ভর করছে যে আমাদের এই গার্মেন্টস এক্সপোর্টের উপরে। পাশাপাশি আমাদের গ্রস ন্যাশনাল ইনকামে আমাদের রেমিটেন্সের একটা বিশাল অবদান আছে। আমাদের প্রতি বছর আমাদের 15-16 বিলিয়ন ডলার আমাদের রেমিটেন্স থেকে আসে। গার্মেন্টস এক্সপোর্ট থেকে আমাদের প্রায় গেল বছর আমরা 34 বিলিয়ন ডলার আর্ন করেছি। কিন্তু সামনের পৃথিবীটা, যে পৃথিবীর দিকে আমরা তাকিয়েছি, সেই পৃথিবী হবে অ্যাকচুয়ালি নলেজ বেসড ইকোনমির উপরে দাঁড়িয়ে। সো আমরা এই নলেজ বেসড ইকোনমিতে যদি ভাইটাল রোল প্লে করতে হয়, আমাদের আইসিটির একটা বিশাল অবদান সেখানে রাখতে হবে। এবং সেই ক্ষেত্রে আমাদের যারা ফ্রিল্যান্সাররা আছেন, আমাদের যারা এই ইন্টারনেট শ্রমিক আমি তাদেরকে বলি, দ্যাট ইজ নলেজ বেসড ওয়ার্কার যারা আছেন, তাদের কিন্তু বিশাল একটা অবদান রাখার সুযোগ এসছে। এবং এই সময় এই সুযোগটাকে, এই অপরচুনিটিটাকে কাজে লাগাতে হবে। এবং আমার বিশ্বাস আমাদের আজকের এই আলোচনা থেকে অনেকে অনুপ্রাণিত হবেন এবং অনেকে উৎসাহিত হবেন এবং এই পেশায় আসার জন্য, এই স্বাধীন পেশায় আসার জন্য এখন থেকেই চিন্তা ভাবনা করবেন এবং কাজে লেগে যাবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। যাদের কমেন্ট গুলো পড়েছি, যাদের গুলো পড়তে পারিনি, সবাইকে ধন্যবাদ। এবং বিশেষ করে আমি একটু দুঃখ প্রকাশ করছি এত কমেন্টের মধ্যে যে কমেন্ট গুলো আমি পড়তে পারিনি তাদের কাছে। যারা এতক্ষণ আমাদের দেখলেন, আমাদেরকে লাইক এবং কমেন্ট দিয়ে শেয়ার করে উৎসাহিত করলেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। নাসিম, তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আগামী পর্ব স্ট্রেট টক উইথ টিএসআর দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। স্টে হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম সবাইকে।